হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আমাদের এই ফ্রি ওয়েবিনারে আপনাদের সবাইকে অসংখ্য স্বাগতম। আজকে আমরা কথাবার্তা বলবো মাস্টারিং ডাটা অ্যানালিস্ট ইন্টারভিউস রিমোট অ্যান্ড অনসাইট নিয়ে। তো আজকে আমাদের সাথে ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন সাব্বির হোসেন রসিফ ভাইয়া। ভাইয়া কাজ করছেন সিনিয়র বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট হিসেবে। তো এই পুরো সেশনটা চলাকালীন আপনারা আপনাদের অডিও এবং ভিডিওগুলো অফ রাখবেন। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা আপনারা অবশ্যই চ্যাটে লিখে জানাতে পারবেন। আমরা সেখান থেকে আপনাদের কোয়েশ্চেনগুলো নিব। ভাইয়া, দ্য ফ্লোর ইজ অল ইয়ার্স নাও। Thank you. Mm, okay. Um, in করা আছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। ওকে। সো আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার পরিচয় শাকির কিছুটা দিল, তারপর আমি যদি শুরু থেকে শুরু করি। পরিচয় বলবো, এখানে হয়তো ইন্টারেক্টিভ সেশন হবে না যে আপনাদের কথা শোনার বা আমি ওই অনুযায়ী কথা বলার, আপনার কোশ্চেন করবো সরাসরি। কিন্তু আমি চেষ্টা করবো আপনার চ্যাটে যে কোশ্চেন গুলো রাখবেন সেগুলোর আনসার দেওয়ার জন্য। আর ইন জেনারেল আমার লাইফ আসলে এক একজনের জার্নিটা এক এক রকম এই ইন্ডাস্ট্রিতে। সো অনেকে বিভিন্ন জায়গায় স্ট্রাগল করতে করতে একটা পর্যায়ে লাইনে আসে, আবার অনেকে স্ট্রাগল করতে করতে বিচ্যুত হয়ে যায় যে ট্র্যাকে থেকে সেটা। সো সেই পার্সপেক্টিভে আচ্ছা আমি একটু লাউডলি বলার চেষ্টা করি। সো যা বলছিলাম যে অনেকে আসলে ডেটা অ্যানালিটিক্স, ডেটা সায়েন্স এগুলো এখন এখন ইভলভিং সেক্টর, অলরেডি ইভলভ। অনেক রিক্রুটমেন্ট হচ্ছে দেশে বিদেশে, অন সাইট এবং remote। কিন্তু এগুলা 4-5 বছর আগেও এরকম ছিল না, বা 2 বছর। হ্যাঁ, তখন অনেকে স্ট্রাগল করতে করতে সাকসেসের দেখা পেয়েছে, অনেকে আবার বিচ্যুত হয়ে যায় স্ট্রাগল করতে করতে। হ্যাঁ, আবার অনেকে এখান থেকে কিছু শিখে, ওখান থেকে কিছু শিখে, কিন্তু আলটিমেটলি আহ যাই হোক, জার্নিটা ডিফারেন্ট হয়। সো আমি আমার জার্নির আলোকে আমি যতটুকু শিখেছি, আমার যে নেটওয়ার্ক আছে তাদের সাথে যে কথা বলে, বা বিভিন্ন সময় কিছু কোম্পানি রিক্রুটমেন্টে হেল্প করে, বা আমি নিজে ইন্টারভিউ দিয়ে, সেটা রিমোট জব। এখন আমি একটা সর্ট অফ রিমোট হাইব্রিড জবে আছি, যেমন একটা কোম্পানি হয়ে কাজ করছি। এর আগে কিছু অনসাইট জবও করেছি। সেইগুলোর আলোকে আমি কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো, এবং আপনারা যখন ইন্টারভিউ দিতে যাবেন, আই হোপ মোস্ট অফ সব সময় না মিললেও মোস্ট অফ দ্য কেস আপনারা সেম সিনারিওর ভিতর দিয়ে যাবে। অ্যাটলিস্ট আমি বলতে পারি 80% কেস, 80% মানুষ টাইমস। ওকে। সো আমি যদি আমার পরিচয় দিয়ে বলি, আমি আমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমি পড়াশোনা কমপ্লিট করেছি, স্ট্যাটিস্টিক্স অনার্স মাস্টার্স। আমি কিছুটা সর্ট অফ একাডেমি অ্যান্ড রিসার্চের মানুষ ছিলাম, যদিও প্রোগ্রামিং বা ডেটা অ্যানালিসিস এর প্রতি আগ্রহ থেকে আমি তখন ওডেস্কে কিছু কাজ করেছি। সিলেটে থেকে ফ্রিল্যান্সিং কিছু কাজ করতাম এনালিটিক্যাল। কিন্তু একটা পর্যায়ে আমি ঢাকায় ঢাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে জয়েন করি, স্ট্যাটিস্টিক্স এর লেকচারার। তার আগে আমি সেভ দ্য চিলড্রেনে কিছুদিন কাজ করেছি। এবং এক পর্যায়ে আমার এই জায়গায় আগ্রহটা বেশি থাকার জন্য ডেটা অ্যানালিসিস বা ডেটা সায়েন্সে, এবং আমার কাছে এটাকে মোস্ট সাস্টেনেবল ক্যারিয়ার মনে হয়, আমি ইভেনচুয়ালি মুভ করি 2020-এর দিক থেকে। আমি টেক সেক্টরে কাজ করি, প্রথমে ফিনটেক একটা কোম্পানিতে কাজ করি। আম, সেখানে ডেটা সায়েন্টিস্ট টিম লিড হিসেবে, সেখানে আমরা ফিনটেক ব্যাংক এবং ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির জন্য একদম লার্জ স্কেলে বাংলাদেশের সাথে যত বড় বড় ব্যাংক এবং ইন্স্যুরেন্স কোম্পানি ডেটা নিয়ে কাজ করি। এরপরে আমি একটা ইউকে বেসড একটা কোম্পানির জন্য কাজ করি। সেখানেও রিমোটলি কাজ করতাম, রিমোট এবং হোস্টেল থেকে। এবং রিসেন্টলি হলো জার্মানি একটা রিটেল কোম্পানির হয়ে কাজ করছি, সিনিয়র বিজনেস ইন্টেলিজেন্স অ্যাডমিনিস্ট্রেশন। সো আমার জার্নিটা অনেকটা একাডেমিয়া এবং রিসার্চ থেকে এখন হলো যে সর্ট অফ ফুল টাইম বলতে পারেন ডেটা অ্যানালিস্ট বা ডেটা সায়েন্টিস্ট হিসেবে কাজ করছি। পাশাপাশি অ্যাডটেকে আমি যতটুকু জানি আমার লার্নিং জার্নির আলোকে আমি গাইড করার চেষ্টা করি। পাশাপাশি আমি কিছু কনসালটেন্সির সাথেও কোম্পানিকে কনসালটেন্সি দিয়ে থাকি। বাই দ্য ওয়ে, আমাদের আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, তাহলে একটু সুবিধা হবে। আজকের আমাদের টপিক যদি বলি, স্ক্রিন দেখা যাচ্ছে শাকিল? জি ফুল ভাইয়া, দেখা স্ক্রিন? যাচ্ছে একদম। ওকে। সো তাহলে আমি লার্জ করি। ওকে। সো আজকে যদি আমাদের টপিক দিয়ে যদি আমি শুরু করি, যে আমাদের টপিক হলো মাস্টারিং ডেটা অ্যানালিস্ট ইন্টার ইন্টারভিউস। আমি শুধু ডেটা অ্যানালিস্ট বলবো না, ডেটা অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্ট, ইভেন বিআই অ্যানালিস্ট,
এই যে কোনো পজিশন গুলোতে আপনি যখন অ্যাপ্লাই করবেন, আজকে যে গাইডলাইন গুলো নিয়ে কথা বলবো, যে স্টেপস গুলো নিয়ে কথা বলবো, আপনাকে সবগুলোই এই স্টেপস গুলো হয়েই যেতে হবে অলমোস্ট 80% কেস। হ্যাঁ, কিছু জায়গায় এক্সেপশনাল থাকতে পারে। তো এবং এখনকার সময়ে রিমোট জবের প্রতি অনেকের একটা আগ্রহ, কারণ এটা থেকে ফ্লেক্সিবিলিটি থাকে। আপনার জাস্ট ল্যাপটপটা আপনার সাথে থাকলে আপনি যে কোনো জায়গা থেকে কাজ করতে পারেন, এবং স্যালারি অনেক হাই হাই পেড। কিন্তু শুরুতেই রিমোট জব পাওয়াটা টাফ, এবং শুরুতে রিমোট জব ট্রাই করাও ওইভাবে উচিত। কেননা মানুষ আমরা শিখি আসলে একটা টিমের ভিতরে থেকে। রিমোট জব গুলার যেমন স্যালারি বা ফ্লেক্সিবিলিটির কথা যেটা বললাম, ওইগুলা যেমন কনসো আছে। যেমন আপনি সেখানে কেউ কারো কাজ কারোর সাথে ইউজুয়ালি শেয়ার করেন, খুব এক্সেপশনাল কেস ছাড়া। আপনার একটা রেসপন্সিবিলিটি আছে, আপনার যে দায়িত্বের জন্য নেওয়া হয়েছে আপনি শুধু সেই কাজ করবেন। কোনো জায়গায় আটকে গেলেন বা অন্যরা কোথায় কি করছে বা ডকুমেন্টেশন ইউজুয়ালি একজন আরেকজনের সাথে শেয়ার করেন। তো আপনার লার্নিং জার্নিটা পুরোটাই, লার্নিং কার্ভটা পুরোটাই আপনার নিজের ডেডিকেশনের উপর নির্ভর। টিমে কাজ করলে যেটা হয়, আমি অন্যের কাজ দেখতে পারি, এটা জায়গায় ইন্সপায়ার্ড হতে পারি, বা আমি কোথাও আটকে গেলে তাদের হেল্প নিয়ে আনা যাবে। আর নলেজ বাড়ে, ডোমেন নলেজ বাড়ে শেয়ারিং এর। তো শুরুটা আসলে মিসলি যে কোনো টিম এনভায়রনমেন্টে কাজ করা উচিত। এবং নর্মালি এগুলা জবের জন্য। আর আমাদের দেশে আরেকটা জিনিস বলে রাখি, রিমোট যেই জব গুলা হয় সরাসরি কোম্পানিগুলোর জন্য, বাইরের কোম্পানিগুলো রিক্রুট খুব কমই করে। মাঝে একটা থার্ড পার্টি থাকে, বিপিও সর্ট অফ বিজনেস প্রসেস আউটসোর্সিং বা এই টাইপের কোম্পানি থাকে, যারা বাইরের কোম্পানিগুলোর জন্য হায়ার করে। তো আমি কাজ করবেন আপনি বাইরের কোম্পানিরই, বিভিন্ন কোম্পানির কাজ করতেছে, দায়িত্ব ইয়ে করছেন ওদের টিমের সাথে, কিন্তু মার একটা ইয়ে থাকে যারা এনশিওর করে যে আপনার স্যালারি, ওরা অবশ্য মাঝে থেকে অনেকটা স্যালারি কেটে নেয়, অ্যাটলিস্ট 50% মতো বা 30% ওরা রেখে দেয় মাঝে। তারপরেও এনাফ স্যালারি হয়। তো যাই হোক, যা বলছিলাম যে রিমোট জবের জন্য কিন্তু আপনাদের রিমোট, এটা হলো রিমোট জবের কথা বলছি, আর অনসাইট জব তো আছে। এখন প্রশ্ন হলো, এগুলা জানার আগে আপনি ইন্টারভিউর জন্য প্রিপারেশনের আগে কিভাবে ক্র্যাক করবেন আমি কিছু আইডিয়া দিব। আমি নিজে কিভাবে ক্র্যাক করেছি সেটা বলবো, লোকাল এবং রিমোট জবের জন্য। এর আমি যেটা বলবো যে আগে তো আপনাকে দেখতে হবে, বা প্রশ্ন আসতে পারে এনাফ জব আছে কিন্তু জব সার্কুলার হয় কিনা, তাই সেটা, এটা হলো জাস্ট একটা স্ট্যাটিস্টিক্স। এখন আপনারা অনেকে বলতে পারেন স্ট্যাটিস্টিক্স ইজ এ গ্রেট টুল টু টেল আ লাই। অনেক সময় ইভেন আমাদের বাংলাদেশ ব্যাংক যে স্ট্যাটিস্টিক্স দিচ্ছিল, যে আমাদের রিজার্ভ নিয়ে বা বিভিন্ন ইনফরমেশন জিডিপি, রিজার্ভ এন্ড এক্সপোর্ট নিয়ে, এগুলোর ভিতরে অনেক ম্যানিপুলেশন ছিল। তো স্ট্যাটিস্টিক্স যদি আপনি ডিসঅনেস্ট পারসন হয়, অনেক ম্যানিপুলেশনের সুযোগ থাকে, কিন্তু বাইরের দেশগুলোতে ইউজুয়ালি এটা খুব কম। এখানে আমি একটা ইউএস এর মার্কেটিং স্ট্যাটিস্টিক্স দিলাম, এটা বলতেছে যে এই ধরনের এআই 35% গ্রোথ হবে বাই দা 2032 মাঝে। কিসের? যে ডেটা অ্যানালিটিক্স, ডেটা সায়েন্স, এই ধরনের ফিল্ডের মধ্যে। কারণ আপনি বলতেছেন যে এআই কি আপনার জবকে রিপ্লেস করে দিবে, কিন্তু এটা সবারই একটা কনসার্ন। হ্যাঁ, আমার কথা হলো আমি নিজেও এই ফিল্ডে আছি, আমি যদি খুব কনসার্ন থাকতাম আমি এই ফিল্ড ছেড়ে অন্য কিছু শেখা শুরু করতাম। ডেফিনেটলি এআই এর কারণে জব কিছুটা কমবে, কিন্তু আপনাকে পুরোপুরি রিপ্লেস করবে না। এবং যারা ডেফিনেটলি রিপ্লেস করবে কাদের, যারা এআই ইউজ করতে না জানে, এফেক্টিভলি ইউজ করতে না জানে। এআই টুলস গুলো, চ্যাট জিপিটি হোক বা যে কোনো টুলস হোক, এগুলো বার্ড হোক, ফ্রি ইভেন, ওগুলো ইউজ করে আপনি যদি আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট আউটপুট বা আপনার এফিসিয়েন্সি বাড়াতে পারেন, যেটা আগে 2 দিনে করতেন এখন যদি একদিনে করেন, ডেফিনেটলি আপনি মার্কেটে আপনার ভ্যালু আরো বাড়বে, কমবে না। ওকে, এবং আপনার জব যাবে না। এবং কিছু জায়গায় আছে এখনো হিউম্যান ইনপুট দরকার, যেটা হলো যে আমি যেই কাজটা করি বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট, আমার কাজ কিন্তু শুধু পাওয়ার বিআই রিপোর্ট অটোমেশন না, সেটা আমার কাজের একটা বড় অংশ। মেইন কাজ হলো স্টেক হোল্ডারের রিকোয়ারমেন্ট নেন, এমডির সাথে বিভিন্নভাবে কথা বলবো, এবং রিকোয়ারমেন্ট নিয়ে এবং বিজনেসের প্রবলেম গুলো আন্ডারস্ট্যান্ড করে সব ডেটা দেখে এগুলো দেখে আমার হলো বিভিন্ন কিছু ট্রাই করা, এবং এটাকে প্রপার কমিউনিকেশন, স্টেক হোল্ডারদের সাথে কমিউনিকেশন, এবং তাদেরকে লাস্টে বুঝিয়ে দেওয়া, প্রেজেন্ট করা কাজগুলো। সো এই কাজগুলা আপনার অলওয়েজ দরকার হয়ে যায়, মানে দরকার থাকবে। ওকে, এখানে আমি কিছু স্ট্যাটিস্টিক্স দেওয়ার চেষ্টা করেছি জাস্ট প্রেক্ষাপটটা বোঝানোর জন্য। যখন লে অফের কথা যখন বলা হয়, চাকরি ছুটির কথা, ঠিক আছে আমরা শুনেছি গুগল 10,000 এমপ্লয়িকে মাঝে ইয়ে করলো, মেটা থেকে শুরু করে ইভেন আহ টুইটারে টুইটারে যখন এলন মাস্ক যখন ইয়েতে আসলো 4,000 এমপ্লয়িকে একদিনে সে বাদ দিল।
তো এই বিষয়গুলো এগুলো ছিল বিভিন্ন সময়, বিশেষ করে কোভিড এর পরে বা ওই সময়টা লে অফ হিউজ ছিল। কিন্তু এগুলো হলো সফটওয়্যার ইন্ডাস্ট্রি, সর্ট অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের লে অফটাই বেশি হয়েছে। আর নাম্বার অফ জব পোস্ট যদি দেখেন ওভার দা টাইম কেমন হয়েছে, বিভিন্ন 2022 থেকে এখানে স্ট্যাটিস্টিক্স আছে বিভিন্ন মাসে, দেখবেন সব থেকে বেশি ডেটা ইঞ্জিনিয়ারিং, ডেটা সায়েন্টিস্ট, ডেটা অ্যানালিস্ট, এই পজিশন গুলার জন্যই সব থেকে বেশি রিক্রুট সার্কুলার হয়েছে। আমরা যদি ডেটা অ্যানালিস্টের কথা বলি, ডেটা সায়েন্টিস্ট বলি, একই, যে সব থেকে বেশি। এবং ডেটা ইঞ্জিনিয়ারিং কেন দিন দিন সব থেকে ডিমান্ডেবল? কারণ প্রচুর ডেটা জেনারেট হচ্ছে। ডেটা সায়েন্টিস্ট আর ডেটা অ্যানালিস্ট যে কাজ করবে, সেই জন্য ক্লিন ডেটা যে আমি রাখবো, সেটার জন্য হলো ডেটা ইঞ্জিনিয়ারিং এর ইঞ্জিনিয়ারদের দরকার। আমি যে টিমে কাজ করি, বিআই টিম, এই টিমে আমাদের একজন ডেটা ইঞ্জিনিয়ার, একজন একজন দুজন কাজ করবে। বাই দ্য ওয়ে, আমি আপনাদের কোশ্চেনের আনসার দিব 5 মিনিট পরেই। আমি প্রতি 15 মিনিট পরে পরে কোশ্চেনের আনসার দিব, হ্যাঁ? এই পার্টটা আমি শেষ করে নিই। এবং এখানে আরেকটা স্ট্র্যাটেজি, এটা আমি লিঙ্কডইনে পেয়েছিলাম, একজনকে আমি ফলো করি, ইউএস মার্কেটে জব করে ডাটা সায়েন্টিস্ট, তার এখানেও দেখবেন যে ডাটা অ্যানালিস্টের জন্য, অ্যাডহক অ্যানালাইসিস এর জন্য ডাটা অ্যানালিস্টের খুব বেশি দরকার, ডে টু ডে রিপোর্টিং এর জন্য। হ্যাঁ, এবং বিআই অ্যানালিস্টদের ডিমান্ডও দিন দিন বাড়তেছে, বিজনেস ইন্টেলিজেন্স ড্যাশবোর্ড বিল্ডিং, তারপরে বিজনেস ডিসিশন। বিআই অ্যানালিস্ট বলতে অনেকের একটা ভুল ধারণা থাকে পাওয়ার বিআই বা ট্যাবলেট দিয়ে শুধু রিপোর্ট বানানো, ব্যাপারটা এরকম না সবসময়। এটা দিয়ে রিপোর্ট অটোমেশন বা এটা একটা কাজ, কিন্তু অনেক সময় আবার বিজনেসের প্রবলেম আইডেন্টিফাই করে ওই অনুযায়ী রাইট ডিসিশন নেন। ওকে, সো এটা তো আমি জব দেখলাম। এখন আমি জব খুঁজবো কোথায়? এটা খুব কঠিন না এখনের সময়। আপনি লিঙ্কডইনে গিয়ে, লিঙ্কডইনে আপনি প্রোফাইলে ঢুকলে দেখবেন জবস একটা সেকশন আছে। সেখানে গিয়ে আপনি সার্চ করতে পারবেন কি পজিশনের জন্য জব খুঁজতেছেন, এবং সেটা হলো কোন লোকেশনে খুঁজতেছেন, সেটাও দিয়ে দিতে পারেন। এটা দিয়ে সার্চ করলে আপনার জন্য চলে। আরো এখানে বিভিন্ন ধরনের ফিল্টার করতে পারবেন, এক্সপিরিয়েন্স লেভেল, কোম্পানির নেম, যদি কথা রিমোট না অনসাইট খুঁজতে চাচ্ছেন। অনেক জায়গায় আছে যে আপনি কি আলাদাভাবে, ওরা চায় যে সিভি আলাদা ওদেরকে মেইল করার জন্য, নাকি জাস্ট আপনার লিঙ্কডইন প্রোফাইল দিয়ে অ্যাপ্লাই করলে হয়ে যাবে, ইজি অ্যাপ্লাই। তো বিভিন্ন অপশন আছে। এবং এর থেকেও ভালো ব্যাপার হলো, এবং এটা আপনাকে করতে হবে, আপনি যদি জব খুঁজেন রেগুলার, আপনাকে এটা সার্চ করতে হবে এবং কয়েকটা কাজ করতে হবে। শুধু পজিশন দেখলেই হবে না, অ্যাপ্লাই করে দিলেন ধুম করে, ব্যাপারটা এমন। কি কি স্টেপ গুলো আছে আমি এটা পরে, তা না হলে এই যে কেন মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, 50টা অ্যাপ্লাই করে ডাক পায় না, এরকম করে আপনাকে এফোর্ট দিতে হবে। এই কাজগুলো টাফ, আমি নিজেও আলসেমি ফিল করি। সো জব খোঁজাটা, এবং সেম ভাবে বিডি জবস বুঝতে পারে, কিন্তু এই ধরনের পজিশন গুলোর জন্য লিঙ্কডইনে সব থেকে বেশি বুঝবেন। আরো কিছু সাইট আছে। এবং এই জায়গায় কিন্তু ভর্তি আমাদের ব্যাপার, লিঙ্কডইনে জব অ্যালার্ট অন করে রাখেন আজকে গিয়ে। যারা যারা এই লাইনে জব খুঁজতেছেন, আপনারা হলো এটা নিয়ে, যারা জানেন না, এটাই করতে পারেন। জব অ্যালার্ট, আপনি কোন ধরনের স্পেসিফিক রিকোয়ারমেন্টে, কোন ধরনের পোস্টের জন্য, রিমোট না অন সাইট, হ্যাঁ, এই ধরনের বিভিন্ন রিকোয়ারমেন্ট দিয়ে আপনি জব অ্যালার্ট অন করে রাখতে পারবেন। যে ডেটা সায়েন্সের যত জব আছে, এটার জন্য আপনাকে অ্যালার্ট আসবে, আপনার সাথে ম্যাচ করে প্রোফাইল যে। ওকে, ডেটা অ্যানালিস্ট পজিশনের জন্য যেগুলো ম্যাচ করে, এগুলো আপনাকে ইমেল আসবে, লিঙ্কডইনের নোটিফিকেশন, এগুলা দেখে দেয়। এখন নেক্সট কাজগুলা কি দেখলে আর আমি অ্যাপ্লাই করে দিলাম, ব্যাপারটা এমন না। কিছু সাইট আছে, লিঙ্কডইন, বিডি জবসই মোস্টলি, এছাড়াও ইনডিড বা গ্লাসডোর, এগুলো একটু নর্মালি সিনিয়র হলে আর একটু এক্সপিরিয়েন্স হলে, ভালো পোর্টফোলিও থাকলে, তখন আসলে এগুলাতে সাকসেস রেট বেশি। আপাতত দৃষ্টিতে যে লিঙ্কডইন, বিডি জবসে বেশি দেখতে পাই। Okay, আমি কিছু কুশন নিয়ে নিই, তারপরে এই সেকশন নিয়ে নিই কথা বলবো। Check. আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা চ্যাটে এখন লিখতে পারেন। আচ্ছা, চ্যাট কি অফ করে রেখেছিলাম? চ্যাট জি অফ ভাইয়া, করার দরকার শুরুতে নেই। অফ ছিল। আচ্ছা, ঠিক আছে। অফ করার দরকার নেই, কোয়েশ্চেন গুলো পরে রিভিউ দেখে আমরা, কারণ ইনস্ট্যান্টলি বললে আবার কোয়েশ্চেন লিখতে সময় লাগে অনেকের। সো আমি শুধু ইন জেনারেল কথা বলবো না আপনাদের, আপনারা নিশ্চিত থাকতে পারেন আমি ইভেন আমার যে লাস্ট রিক্রুটমেন্টের ফুল কেস স্টাডিটা আপনাদের দেখিয়ে আমি কথা বলবো। ঠিক, সো নোট। ওকে। আর জ- এই যে একজন জব আগে কিভাবে শিখবেন,
শেখার জন্য সেই গাইডলাইন নিয়ে আমি কথা বলবো। সেখানে আমাদের কোর্সের আউটলাইন থেকে শুরু করে, নট নেসেসারি আমাদের কোর্স করতে হবে বা ইয়েতে, আমি যে একটা মডিউল আমরা শেয়ার করবো, আমাদের কোর্সের মডিউলটা যদি আপনি নিজে নিজে ফলো করতে পারেন সেটাও হলো হবে। আর আমরা যেটা হলো, আমি যে বেসটা নিচ্ছি, সেকেন্ড বেস, ডেটা অ্যানালিটিক্স এন্ড পাওয়ার বিআই ক্যারিয়ার ট্র্যাক, একটা একটা ফুল ক্যারিয়ার ট্র্যাক। আমি চাইলে আমি দুইটা তিনটা টপিক বা হালকা অল্প কিছু টপিক রেখে আমি শেষ করতে পারতাম। আমি ফুল ইয়ে রেখেছি, কারণ আমি যে অ্যানালাইসিস করি, এই যে জব ডেসক্রিপশনের কথা বলছিলাম, যে আমরা যখন প্রত্যেকটা জব পোস্ট দেখবো, আমরা ভালোভাবে জব, আমি দেখাচ্ছি। আহ, আমার সাথে হয়তো বা আপনারা একমত হবেন। নর্মালি এখনকার সময় যতগুলা জব পোস্টিং হয় সবগুলাতে শুরুতে একটা ওভারভিউ থাকে, তারা কি ধরনের মানুষজন চাচ্ছে এবং তার কি রেসপন্সিবিলিটি গুলা কি 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 হবে, অথবা তাদের এক্সপেকটেশন, এবং শেষে কোয়ালিফিকেশন কথা বলা হয়, তাই এগুলোর সাথে মোটামুটি আপনারা মোটামুটি একমত হবেন। ওকে, যে এই বিষয়গুলো আপনার যদি এখনো ইভেন অ্যাপ্লাই করারও যদি সময় না হয়ে থাকেন, বেশিরভাগ সময় আমরা একটা হীনমন্যতা বোধে ভুগি যে আমিও তো এনাফ জানি না, কি একটা সিনড্রোম বলে এটাকে, যে অন্যরা সবাই সব জানে, এরকমও যদি মনে হয়, যারা রেডি তারা তো ভালোভাবে দেখবেন, অন্যরাও দেখবেন যারা রেডি না। আপনি আগে দেখবেন তারা কি কি চাচ্ছে, ঠিক আছে? যেমন এটা আরো একটু ভেগ ভাবে দেওয়া আছে, অন্য একটা দেখাই আমি। এটা অনেক বড়, আমি ছোট কয়েকটা দেখাই। রিসেন্টলি এই সার্কুলারটা হচ্ছে, আমার কিছু জুনিয়র ওটাতে অ্যাপ্লাই করেছে, ওদের ফুল ইওটা ওদের লিঙ্কডইন সাইটে আছে, হ্যাঁ। এটা সর্ট অফ একটা মানে অন সাইট জবই, কিন্তু বাইরের কিছু কোম্পানির জন্য, এবং স্যালারি খুব ভালো, যথেষ্ট। আহ এটা হলো 5+ ইয়ার্স লেখলো, আসলে আসলে 3 ইয়ার্স, এটা হলো। সো এখানে দেখবেন যে হলো তারা কি চাচ্ছে: হাই প্রফিসিয়েন্সি ইন সিকুএল, স্প্রেডশিট এন্ড বিআই টুলস। বিআই টুলস এর মধ্যে পাওয়ার বিআই, মেটাবেজ, এগুলোর কথা বলি। সিকুএল এ এই জিনিসগুলো পাইথন জানা থাকলে এটা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ। এখানে প্রত্যেকটা জবের যদি আরো যদি দেখায় আমি, অপটিমাইজলি যেটা ওরা খুব ভালো স্যালারি দেয়, আগে ওরা বাইরে থেকে রিক্রুট করতো, এখন আমাদের দেশেই ওদের একটা অফিস আছে। ওদের জব রিভিউগুলো যদি পড়েন, ওরা গত বছর প্রায়, এই বছর থেকে গত বছরে প্রায় 10-12 বার সার্কুলার দিয়েছে ডাটা অ্যানালিস্টের জন্য, এবং ওদের স্যালারিও প্রায় 1 লাখের উপরে বেশিরভাগ। তো তারা এখানে ডেটা অ্যানালিস্টের রোলটা কি কি করবে, এই জিনিসগুলো বলেছে। বলার পরে জব রেসপন্সিবিলিটি দেখেন: অ্যানালাইজ ডেটা সেট টু স্পট প্যাটার্ন, ট্রেন্ডস, আউটলায়ার্স, এনগেজ উইথ ইন্টারনাল টার্মস, ওকে, ডেটা সার্ভিসেস এন্ড ক্যান অ্যাড ভ্যালু, ক্লারিফাই এন্ড ডকুমেন্ট দ্য স্কোপ, যা কাজ করতে এগুলো ডকুমেন্টেশন করা, হ্যাঁ। তারপরে প্রজেক্টের বাধা কি আছে, তারপরে বিভিন্ন অ্যানালিটিক্যাল টিমের সাথে কাজ করা, ইউজে কনসালটেটিভ অ্যাপ্রোচ টু ব্রেনস্টর্ম লিডারশিপ। এটা ভেগ ওয়েতে লেখা, কিন্তু আবার আরো যদি আপনি জানেন, ডেটা ইন্টিগ্রিটি চেক করা, এই ধরনের কাজ, প্রজেক্ট লিডারশিপ ইয়ে করা, হ্যাঁ। নলেজ অফ এক্সপিরিয়েন্স তাদের কি দরকার দেখেন, সিকুএল এবং পাইথনের কথা বলা আছে, হ্যাঁ। এখানে যে কোনো একটা, যেমন ট্যাবলো, পাওয়ার বিআই, ম্যাটপ্লটলিব, সিলবর্ন, এগুলোর কথা বলছে, নাম হয়। এই জিনিসগুলো অ্যানালাইসিস করা, তারা রিকোয়ারমেন্টে কি চায়, কি ধরনের কাজ করতেছে, এটা যদি জানেন তাহলে আপনি চিন্তা করতে পারবেন 6 মাসে আপনি রেডি হতে পারবেন কিনা। এবং এখন লিঙ্কডইনে আপনি যদি আজকের পরে যদি আপনি সার্চ করেন 10টা ডেটা অ্যানালিস্ট বা অ্যানালিস্ট বা বিআই পজিশনের জন্য আপনি সার্কুলার দেখেন, ওখানে আপনি যা যা রিকোয়ারমেন্ট গুলা দিবে, এবং আমাদের মডিউলটা আপনারা একবার দেখবেন। মডিউলটা দেখে যদি আপনার কাছে মনে হয় যে ওকে ফাইন, যে মিলে কিনা, ইন ডেপথ নলেজ গ্যাদার করা যায়, কাউকে দিয়ে ভেরিফাই করাইতে পারে, ঠিক আছে। এরপরে আপনি জাম্প করতে পারেন, হয় কোর্স করতে পারেন, অথবা নিজে নিজে একটা একটা টপিক বাই টপিক ধরে এগুলো শিখতে পারেন। আপনি দেখবেন যে 6 মাস পরে আপনি আর কোথাও অ্যাপ্লাই করতে আপনার কোনো সমস্যা হচ্ছে না। অ্যাটলিস্ট কোথাও কোথাও থাকে হয়তো বা 3 বছর বা 5 বছর এক্সপিরিয়েন্স, এটা আলাদা বিষয়। কিন্তু এক্সপিরিয়েন্স ছাড়া, অথবা যেখানে 1 বছরের এক্সপিরিয়েন্স বলতেছে বা 2 বছরের, সেখানে আপনি ডেফিনেটলি অ্যাপ্লাই করতে পারবেন। এতটুকু রেডি আমরা করে দিই, বা আমি অ্যাটলিস্ট আমার দিক থেকে চেষ্টা করি আমার এক্সপিরিয়েন্স। আপনার নিজেরাই মিলাবেন। তো আমি ওকে, এটা বাদ দিয়ে এখন যা বলছিলাম, এখন ইন্টারভিউ কল পাওয়া তো পরে, যেখানে আপনি ক্র্যাক করবেন ইন্টারভিউ, কথা বলছি ইন্টারভিউ এবং কেস স্টাডি, ওটা আমি আপনাদের ডেমনস্ট্রেশন দিয়ে দেখাবো। ওকে,
আর কয়েকটা কোশ্চেন নিয়ে নিই, তারপরে আমি এইটা নিয়ে টপিক নিয়ে নিচ্ছি। আচ্ছা, এডুকেশন কোয়ালিফিকেশন অধিকাংশ সময় ম্যাটার করে না। অধিকাংশ সময় ম্যাটার করে না। হ্যাঁ, যে সিএসসি হয়তো বা অনেক বলে, বা রিলেভেন্ট সাবজেক্ট গুলা সিএসসি, স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স এগুলা বলে, কিন্তু আপনার যদি ভালো একটা, যে জিনিসগুলো এখানে এই স্লাইডে আপনারা যা দেখছেন, এই বিষয়গুলো যদি আপনার থাকে, যে একটা ভালো, দেখেন কি কি, একটা ওয়েল অর্গানাইজড রেজুমি, এঙ্গেজিং কাভার লেটার, আপনি যে পজিশনটার জন্য অ্যাপ্লাই করতেছেন সেটার জন্য একটা কাস্টমাইজ কাভার লেটার, একটা কাভার লেটার দিয়ে সব জবে অ্যাপ্লাই করবেন, আপনি সারা পাবেন না। একটা রেজুমি দিয়ে সব জবে অ্যাপ্লাই করবেন, সারা পাবেন না। কাস্টমাইজ করতে হবে, আপনার আলাদাভাবে অ্যাটেনশন সিক করতে হবে। আপনার কিছু লাইভ প্রজেক্ট আছে যেখানে ইন্টারেক্ট করতে পারেন, আমি কিছু নমুনা দেখাবো লাইভ প্রজেক্টস এর, যে পার্সোনাল যে একটা পোর্টফোলিও, ওই লাইভ প্রজেক্ট গুলো দিয়ে একটা পোর্টফোলিও বানানো, পোর্টফোলিও একটা আপনার পার্সোনাল ওয়েবসাইট, এবং দেন একটা লিঙ্কডইন প্রোফাইল। এই জিনিসগুলো যদি আপনার থাকে, তখন হলো আপনার, আপনি বাইপাস করতে পারবেন। আপনার এডুকেশন কোয়ালিফিকেশন যদি ভালো না থাকে, রেজাল্ট নাই বা এগুলা, এগুলা বাইপাস করতে পারবেন ডেফিনেটলি। ওকে। আর ডাটা অ্যানালিটিক্স শেখার জন্য যেটা আপনার হলো মাইন্ডসেট, একটা জিনিস, ডাটা অ্যানালিটিক্স খুব হেভি প্রোগ্রামিং বেসড না। ওয়েব ডেভেলপমেন্ট বা একজন ডাটা সায়েন্টিস্ট বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আপনার যতটুকু কোডিং করতে হবে, ডাটা অ্যানালিস্ট বা এই ধরনের বিজনেস অ্যানালিস্ট, এই পজিশন গুলোর জন্য হ্যাঁ ডেফিনেটলি সিকিউএল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, খুব ইজি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, স্কোপ এত বেশি না। ওইগুলো শিখতে হবে কিন্তু নট, এটা এখানে প্রোগ্রামিং খুব হেভি প্রোগ্রামিং। যদি প্রপার মাইন্ডসেট এবং গাইডলাইন ধরে আগান, আপনি 6 মাস থেকে 1 বছরের ভিতরে, এটা হলো, ইভেন আপনি আর্টস ব্যাকগ্রাউন্ড না সায়েন্স ব্যাকগ্রাউন্ড, এটাও ম্যাটার করবে, 6 মাস থেকে 1 বছরের ভিতরে লাগবে। কিন্তু তাকে ভালো লেভেলের সময় দিতে হবে, তাকে কিউরিয়াসিটি থাকতে হবে, আগ্রহ থাকতে হবে, এই ধরনের চিন্তা ভাবনা করতে হবে। আহ ওকে, একজন বলছে স্ট্যাটিস্টিক্স স্টুডেন্ট হিসেবে একাডেমিকের পাশাপাশি ডেটা রিলেটেড স্কিল শেখা যায়, কিভাবে শেখা যায়, আর শুরুটা কি ডেটা অ্যানালাইসিস দিয়ে করা উচিত? এই জায়গায় আমি বলি, ইভেন অন্যান্য সাইটে সবাইকে আমি বলি, যে যদি কেউ যদি একদম টেক নার্ড থাকে, টেক নিয়ে পড়ে থাকে, প্রোগ্রামিং এ খুব ভালো হয়, সে শুরু থেকে, সে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ও যেতে পারে, ডেটা ইঞ্জিনিয়ারিং ও যেতে পারে, ডেটা সায়েন্টিস্ট হতে পারে, ডেটা অ্যানালিস্ট সবই হতে পারে। কিন্তু টেক সেভি যদি, বা এরকম কেউ যদি নার্ড টাইপের যদি কেউ না হয়, যে নর্মাল আমি আমার একাডেমিক পড়াশোনা করি, পাশাপাশি আমি স্কিল ডেভেলপ করছি বা কিছু শিখতেছি একাডেমিকে কিছু, আমি বলবো যে হলো ডেটাকে ভালোভাবে বোঝার জন্য কোন সময় কোন টুল ইউজ করতে হবে এটা জানার জন্য, হ্যাঁ, এবং স্টেক হোল্ডারদের সাথে কাজ করার অভ্যস্ততার জন্য, প্রথমে ডেটা অ্যানালিস্ট হিসেবে আপনি বা বিএ অ্যানালিস্ট হিসেবে কাজ করতে পারেন। পাশাপাশি এগুলো যখন কাজ করবেন, আপনি মেশিন লার্নিং, ডিপ লার্নিং এর স্কিল ডেভেলপ করবেন। কারণ ডিপ লার্নিং বাদে ডেটা অ্যানালিস্ট এবং ডেটা সায়েন্টিস্টের কাজ হলো বাকি সবটাই সেম, একই টাইপেরই, মানে স্কিল লাগে, স্কিল সেট লাগে। ডিপ লার্নিং, এনএলপি, এই বিষয়গুলো নিয়ে যখন কাজ করবেন, এখন এআই বেসড প্রোডাক্ট ডেভেলপমেন্ট, এটা ডেটা সায়েন্স, শুধু ডেটা সায়েন্টিস্ট হয় না, এখন এআই ইঞ্জিনিয়ারও আলাদা রোল হচ্ছে। অনেকের আবার শুধু মেশিন লার্নিং মডেল ডেপ্লয়মেন্ট নিয়ে কাজ থাকে, এমএল অপস নিয়ে কাজ করা থাকে, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, বিভিন্ন রোল হয়ে গিয়েছে। এটা হলো আপনার ফাউন্ডেশন, এটা আপনাকে কভার করবে, এবং পাশাপাশি শেখা কোনো বিষয় না, সেটা ভালো ইউটিউব অনেক চ্যানেল আছে, কোনো একটা কোর্স ধরেও যাওয়া যায়, ভালো ব্লগ পড়তে হবে, ভালো যারা ডেটা সায়েন্টিস্ট, ডেটা লিস্ট, তাদের লিঙ্কডইনে তাদের পোস্ট গুলো পড়লেই নিজের ভিতরে আগ্রহ জাগবে, সুন্দর সুন্দর কাজ দেখে, এবং কিভাবে একটা কাজ ভ্যালু অ্যাড করে একটা বিজনেসের আসলে সেলস বাড়াতে, কস্ট অপটিমাইজেশন করতে, এই বিষয়গুলো বুঝতে হবে। হ্যাঁ, আর ফ্রিল্যান্সিং এর বিষয়টা সবসময় বললাম না, এই বিষয়গুলো যদি থাকে, আপনার লাইভ পোর্টফোলিও প্রজেক্ট যদি থাকে ভালো, ফ্রিল্যান্সিং এর সব থেকে বেশি এটাই দেয়, এবং দেন কমিউনিকেশন স্কিল। কারণ পোর্টফোলিও প্রোফাইলে যখন আপনার যখন ভালো ভালো প্রজেক্ট থাকবে, আপনি যখন নক দিবেন, একটা প্রপোজাল লেখা, আর কমিউনিকেশন স্কিল যখন ভালো থাকবে, প্রপোজাল লিখবেন, তখন আপনার কাজটা দেখার সুযোগ হবে বেশি। আর আমি যদি এগুলো রেডি না করি, এবং বেশিরভাগ মানুষ এই জায়গায় ফেল করে, কোর্স করে দেখা গেল 30%ও নিজের পোর্টফোলিও তৈরি করে না, এই পর্যন্ত যাই না, কারণ তার সে লাইভ প্রজেক্ট, আমরা যে 5টা প্রজেক্ট দেই আমাদের কোর্সে, এই প্রজেক্ট গুলাই সে শেষ করেন, তাহলে সে পোর্টফোলিও বানাবে কিভাবে? এটা একটা প্রবলেম। আচ্ছা, আমরা এখন একটু এখানে যাই। ওকে, সো আমরা বলছিলাম যে রেজিউমের কথা বলছিলাম, এঙ্গেজিং কভার লেটার, লাইভ প্রজেক্ট, আমরা ডেমনস্ট্রেশন সহ দেখব। ওকে, এটা হলো ইন্টারভিউ পর্যন্ত আপনি ডাক পাওয়ার জন্য এগুলো আপনার দরকার। ওকে, সো আমি যদি ইন্টারভিউ আপনি ডাক
ডাক পাওয়ার জন্য। এটা আমি একটু, আমারটা যে পারফেক্ট এমন না, আমি কিন্তু আমি আমার ইয়েটা দেখাচ্ছি কেমন, যে ওকে আমার সিভিটা এবং কভার লেটার, সরি, ওকে, যা বলছিলাম যে আমার রেজুমি এবং কভার লেটারটা আমি দেখি। So, আমার রেজুমে আমি দুইটা ভার্সন রেখেছি। একটা হলো একাডেমিক সেক্টরে, যেমন আমি যদি কোনো একাডেমিক সেক্টরে বা বাইরে পিএইচডি বা এই ধরনের ইয়ের জন্য অ্যাপ্লাই করি সেটার জন্য, এবং আরেকটা ট্যাক্স সাইডে যদি আমি অ্যাপ্লাই করি, এক পেজে করি। তো সিভিতে শুরুতেই প্রফেশনাল, আপনি যদি এক্সপিরিয়েন্স হন অবশ্যই প্রফেশনাল সামারি একটা লাগবে, বা কয়েক লাইন লিখেছি কিন্তু চ্যাট জিপিটি ইউজ করে, কারণ আমার মাথায় অনেক কিছু আসতেছিল। আমি কিছু কিছু জিনিস, আমি আইডিয়া গুলো ওকে জেনারেট করে দিয়েছি, আমি বললাম এটা 2-3 লাইনে একটা আমার প্রফেশনাল সামারি লাগবে, আমার স্কিল সেট গুলো দিয়েছি, আমার এক্সপিরিয়েন্স গুলো দিয়েছি, দেওয়ার পর সো এই লাইন গুলা, যেমন মাইক্রোসফট সার্টিফাইড, আমি পাওয়ার বিআই সার্টিফাইড ডাটা অ্যানালিস্ট, মাইক্রোসফট সার্টিফাইড পাওয়ার বিআই ডাটা অ্যানালিস্ট। সো আমি বলছি যে মাইক্রোসফট সার্টিফাইড data analyst with over 6 years of working experience in academia, research, fintech, development sector, BI, and data science. Skilled in data analytics, statistics, business intelligence, and machine learning. Led multiple teams and collaborated with cross-functional teams to develop and deliver data-driven decision making for products. আমি ওয়েব অ্যাপ বানাই বেশিরভাগ সময় ফর লার্জ ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস। এই জায়গায় আমি বললাম আমার স্কিল কি কি আছে সেটাও বললাম হাই লেভেলে। আমি এখানে বলি না আমি আর পারি, পাইথন পারি, এগুলো এগুলো আলাদা স্কিল সেকশন আমি বলতেছি। আমি টিম যে লিড লিড করেছি সেই কথাটা এখানে আলাদাভাবে হাইলাইট করে কেন বললাম, এবং কোলাবোরেশন, কারণ আমি এটা যেই জবের জন্য অ্যাপ্লাই করেছিলাম বা আমি এখন এই পজিশনে এরিয়ারে, যখন আমি কোথাও অ্যাপ্লাই করি আমি আসলে টিম লিড বা এই ধরনের পজিশনে অ্যাপ্লাই। সো এই আমার এক্সপিরিয়েন্সটা আমি অ্যাড করেছি। এবং আমি যে রোলে অ্যাপ্লাই করেছিলাম এখানে হেভিলি পাওয়ার বিআই বা বিআই এর ইউজ ছিল, সেই জন্য যে আমি পাওয়ার মাইক্রোসফট সার্টিফাইড ডাটা অ্যানালিস্ট সেটা আমি উল্লেখ করলাম। এটা হলো ভেন্ডর সার্টিফিকেশন করা ছিল। ঠিক আছে, তো আমি কি, এবং লাস্টে হলো আমি কিভাবে কন্ট্রিবিউট করতে পারবো সেই কথাটাও একটু বলে দেবো। তো আপনাদের ক্ষেত্রে যেটা, যারা প্রফেশনাল সামনে না তারা বলবেন যে কেরিয়ার অবজেক্টিভ নতুন ভাবে, আপনি কেরিয়ারে কি করতে চান, আপনি এই জায়গাতে আপনি প্যাশনেট, আমি এই জায়গায় প্যাশনেট, এই স্কিলে আছে, এখন এই জায়গায় আমি অবদান রাখতে চাই, এইভাবে আমার কেরিয়ার গ্রো করতে চাই, এই ফিল্ডে কাজ করি। আপনি যখন অ্যাপ্লাই করতেছেন ফিনটেক কোনো কোম্পানিতে, আপনি বলেন ফিনটেকে। আপনি যখন অ্যাপ্লাই করতেছেন ডেভেলপমেন্ট সেক্টরে, তখন ওই জায়গায় বলেন যে ডেভেলপমেন্ট সেক্টরে যে স্কিলগুলো লাগে ওইগুলো উল্লেখ করে বলেন আমি ডেভেলপমেন্ট সেক্টরে আমার কেরিয়ার করতে চাই। এভাবে কাস্টমাইজ করতে হবে। দেন যে আমার স্কিল গুলা বললাম মনে করেন, দেন হলো মনে করেন যে আমার এক্সপিরিয়েন্স গুলা একদম লেটেস্ট থেকে শুরু করে এখানে লাস্টেরটা অ্যাড করা হয় নাই। সো এখানে বিভিন্ন ছিল, এবং লাস্টে যেহেতু আমার এখানে নর্মালি টেক বা এগুলাতে একাডেমিক কোয়ালিফিকেশন এত ইম্পর্টেন্ট না, আমার সিজিপিএ মনে করেন একটাতে 3.87 ছিল, একটাতে 3.73, তাও ফার্স্ট ক্লাস সেকেন্ড ছিলাম আমার ব্যাচে, আমি ওইটা উল্লেখ করিনি, সবার নিচে উল্লেখ করেছি। এবং আমার পাবলিকেশন গুলো সবার লাস্টে উল্লেখ করেছি। এটা উল্লেখ করতাম না, পাবলিকেশন দেই না, পাবলিকেশন এখানে দিয়েছিলাম, আমার 4টা পাবলিকেশন আছে ভালো ভালো, 3টা পাবলিকেশন বেশ ভালো। সো উল্লেখ করার কারণ হলো তারা চাচ্ছিল একজন রিসার্চ ওরিয়েন্টেড মানুষ চাচ্ছিল, রিসার্চ কাজ সম্বন্ধে ধারণা আছে। দেখেন আমি একটু এটা দেখাই, একাডেমিক যেটা, বা আপনি যদি ডেভেলপমেন্ট সেক্টরে অ্যাপ্লাই করেন তখন যে জিনিসগুলো বেশি দেখে এনজিও গুলা, আইএনজিও বা বলতে পারেন, তখন দেখেন এই প্রফেশনাল সামারিতে একটু চেঞ্জ আসছে। হ্যাঁ, প্লাস হলো এখানে দেখেন একাডেমিক কোয়ালিফিকেশনটা আগে নিয়ে আসছে, যেহেতু তারা এটা বেশি দেখে, এবং পাবলিকেশন গুলো আগে নিয়ে আসছে, কনফারেন্স পেপারের কথা আগে। এবং জবের ক্ষেত্রেও যদি ওইটা একটু আগে ছিল, কিন্তু এটাকে উপরে আমি হাইলাইট করেছি লেকচারার ইন্টারন্যাশনাল বলছে। ঠিক আছে, এইভাবে হলো। এবং আপনারা জুনিয়ররা যারা ইয়ে করবেন সিভিতে লাস্টে একটা রেফারেন্স সেকশন রাখবেন, আপনি যার আন্ডারে শিখতেছেন তো বাপরে ইউনিভার্সিটি কোনো টিচার, তাদের একটা রেফারেন্স সেকশন কল দেয়। গতকালকেই আমাকে একটা সিআইডিপি মনে হয় শ্যামলিতে অফিস, ওখানে আমার লাস্ট ব্যাচের একটা স্টুডেন্ট ওখানে জব শুরু করেছে ডেটা অ্যানালিস্ট হিসেবেই। তো ওর রেফারেন্সে হলো আমার নাম দেওয়া ছিল, আমি জানতাম না, তো ওরা আমাকে কল দিয়ে ভেরিফাই করলো। So, এটার জন্য না আমি নিজেও ব্যবহার করতাম, আমি রিসেন্টলি করি না, একসময় করতাম, আমার ইউনিভার্সিটির স্যারদের দিতাম।
আপনার যার সাথে পরিচয় আছে যে আপনাকে ভেরিফাই করতে পারে। তো এটা একটা দেখলেন। আর কভার লেটারের জন্য আমি একটু দেখাই। আমি মনে করেন যে এখানে আমি জাস্ট এটা দেখাই আপনাদের। আমি আরেকটা ডেমনস্ট্রেশন দেবো তো আপনাদের just, okay, কিভাবে কভার লেটারটা লিখবেন আর কাস্টমাইজ করবেন এটা আমি দেখাবো ফুল স্টেপ। সো আমি যখন এখানে অ্যাপ্লাই করেছি, দেখেন যে আমি ওদেরকে বলতেছি অপটিমাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম অ্যাকচুয়ালি। যে আমি বললাম যে একসাথে সিমিলার তিনটাতে অ্যাপ্লাই করেছিলাম, দুইটা থেকে কল আসছিল, দুইটাতেই ওরা আমাকে সিলেক্ট করেছিল লাস্ট এপ্রিলের দিকে। পরে এক জায়গায় আমি জয়েন করি। সো আমি বললাম যে এটা গদ বাঁধা কথা, কয়েক কথা যে অপটিমাইজ অ্যাপ্লাই করার ব্যাপারে এক্সাইটেড বা এটা। So, আমার রোলটা মানে হিয়ার ইজ ওয়াই আই বিলিভ আই এম এ স্ট্রং ফিট ফর দ্য রোল। কেন আমি বললাম, তো হাইলাইট করে যে এটা কাভার লেটার লেখাগুলো একটু আমার কাছে নিজের কাছেও পেইন লাগতো। আমি এখানে বললাম যে মাইক্রোসফট সার্টিফাইড ডাটা অ্যানালিস্ট, কোন কোন জায়গায় কাজ করেছি, এবং টিম লিডিং এর এক্সপিরিয়েন্স আছে ইউকে বেসড। যেহেতু ওরা বাইরের ক্লায়েন্টের সাথে কাজ করে, আমি এটা আলাদাভাবে উল্লেখ করেছি আমি ইউকে বেসড কোম্পানির সাথে কাজ করেছি। হ্যাঁ, তাহলে আমি যেন ফরেনার ক্লায়েন্ট আমার কলিগদের সাথে কাজ করতে পারি, ক্লায়েন্টদের সাথে। আর প্রফিসিয়েন্সি কিসে আছে লোকাল এবং ফরেন স্টেক হোল্ডারদের সাথে সরাসরি কাজ করার। এখানে কিন্তু আমি আলাদাভাবে বলি নাই, আমার কিন্তু সিভিতেই আছে আমি কি কি টুলসে পারদর্শী। এই জায়গায় আমি বলেছি যে আমার বিভিন্ন দিকে যে এক্সপার্টাইজ আছে সেইগুলা কিভাবে হেল্প করতে পারে তাদের কোম্পানি। এবং এই লেখাটা কিন্তু লেখাটা টাফ। আপনি যখন অনেক কিছু করছেন আপনার সামারাইজ করাটা কঠিন। আমি কিন্তু এটা আমি নিজে লিখি না একটু বলি। আমি যখন চ্যাট জিপিটি কে আমার সিভিটা আমার করা ছিল, সিভিটা আমি দিলাম ওকে, দিয়ে আমি বললাম যে হিয়ার ইজ মাই সিভি, দিস ইজ মাই প্রফেশনাল সামারি। ওকে। আর তাদের জব ডেসক্রিপশনটা যেটা বললাম না, জব ডেসক্রিপশনটা দিলাম এই কোম্পানির। ওকে। তারা রিকোয়ারমেন্টটা দিলাম। এখন আমি এই রোলে আমি অ্যাপ্লাই করতে চাই, আমাকে কনভিন্সিং, আমি যেন তাদেরকে কনভিন্স করতে পারি পাঁচটা বা চারটা বা পাঁচটা স্টেপে বা বুলেট পয়েন্টে আমাকে তুমি একটা কাভার লেটার লিখে দাও বেসড অন মাই এক্সপিরিয়েন্স অ্যান্ড স্কিল সেটস। আমি কিন্তু এখানে কোনো মিথ্যাও বলতেছি না। আমার যা আছে আমি সামারাইজ করতে হয়তো বা দ্রুত টাইমে ব্যর্থ বললাম না, তিনটাতে অ্যাপ্লাই করেছি আলাদা আলাদা ভাবে। So, ও আমাকে অল্প সময়ের ভিতরে এটা রেডি করে দেয়, তারপরে সেখানে আমি যা চেঞ্জ করার আমি ইউ ক্যান ইউজ দ্য সেম অ্যাপ্রোচ। আপনি যদি প্রত্যেকটা কোম্পানির জন্য সেম জিনিস দেন এবং কাভার লেটার যদি না দেন, কাভার লেটার আলাদা না দিলেও আপনি ইমেল বডিতে যেন কিছু লিখে দেন। আমি আজকেও আমার একটা জুনিয়রকে, সে অ্যাপ্লাই করবে এক জায়গায়, সে কাভার লেটার কি লিখবে জব ডিসক্রিপশনে, সে আমাকে দেখে আবার রিভিউ করাচ্ছে ইমেল বডিতে যেন দিতে পারে। পরে আমি বললাম যে এটা এটা এইভাবে এটা দিস ইজ নেসেসারি আপনি কল পাওয়ার জন্য। এবং আপনি কল পেলেন। হুম। কল পাওয়ার পরে আমি একটু জাস্ট আমার এই যে জবের জন্য অ্যাপ্লাই করেছিলাম সেটা আমি একটু আপনাদের ইয়েটা দেখাই, চ্যাট জিপিটি লেখাটা আমি করেছিলাম। প্রথমের প্রম্পটটা আমার মনে নাই, কপি করতে একটু লাস্ট এটা 1 মিনিট। সো এখানে আমি বলছি বেসড অন দ্য এক্সপেকটেশন এন্ড রেসপন্সিবিলিটি, ও আমাকে দেখেন আমি তাদেরকে কিভাবে তাদের জন্য একটা, আচ্ছা এটা হলো কেউ না, পরের পার্ট। আমি বলছিলাম তাদেরকে আমি ইন্টারভিউ যেন আমি কনভিন্স করতে পারি তারা যে জিনিসগুলো চাচ্ছে আমি সেইগুলা কিভাবে আমি তাদেরকে দিয়ে আমার এক্সপিরিয়েন্সের আলোকে আমি তাদেরকে এই জিনিসগুলো ডেলিভার করে তাদের কোম্পানিতে ভ্যালু এড করতে পারি। সো তারা আমাকে বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজিক কোলাবোরেশন বা বিআই টুল ম্যানেজমেন্ট বা বিভিন্ন এক্সপার্টিস ইন অ্যানালিটিক্স এই কথাগুলো আমাকে বলে দিয়েছে। দেন আমি ওকে বললাম ফর প্রাইসিং স্ট্র্যাটেজি অফ দ্যাট সেকেন্ড হ্যান্ড লাক্সারি ই কমার্স কোম্পানি হোয়াট ক্যান আই অফার। তারা যেহেতু সেকেন্ড হ্যান্ড ই কমার্স প্রোডাক্ট গুলা কিনে বা লাক্সারি ব্র্যান্ডেড প্রাডা লুই ভিটন এই ধরনের কিনে আবার সেল করে দিচ্ছে, তাদেরকে আমি কিভাবে আমি বলতেছি যে আমি কি ধরনের প্রাইসিং স্ট্র্যাটেজি তাদেরকে দিতে পারি। কারণ এখানে একটা পয়েন্ট ছিল যে বিভিন্ন প্রাইসিং স্ট্র্যাটেজি নিয়ে। তো আমি প্রাইসিং স্ট্র্যাটেজি নিয়ে আমি বাকি পার্ট গুলো নিয়ে আমি কাজ করছি, কিন্তু প্রাইসিং স্ট্র্যাটেজি নিয়ে কখনো কাজ করি নাই। তখন তারা বলছে ডাইনামিক প্রাইসিং এটা ওইটা বিভিন্ন ধরনের। ডাইনামিক প্রাইসিং কি, বিমানের প্রাইস যেমন টিকেটের প্রাইস যেমন উঠানামা করে না, সর্ট অফ ই কমার্সের প্রাইসও দেখবে যে বিভিন্ন সময় আমার ডিসকাউন্ট বাড়তেছে কমতেছে। সো আমাকে বিভিন্ন আইডিয়া দিবে। এখন আমি যেন ব্লাফ না চালিয়ে, আমি যেন আসলেই জেনে যাই, এটা আগে বের করে আমি এগুলো সম্বন্ধে স্টাডি করেছি প্রপারলি। ইভেন আমি পাইথন কোড ওকে আমি জেনারেট করতে বলছি, আমাকে একটা আইডিয়া দাও এরকম দামি ডেটা দিই, আমি যেন প্রপারলি বুঝতে পারি বিষয়। আমি ইন্টারভিউ কোশ্চেন করলে যেন না। তা আপনাকে এইভাবে কাজ করতে হবে। আপনি যে কোম্পানির জন্য অ্যাপ্লাই করেছেন যদি আপনি ডাক পান
প্রথমেই কাজটা করতে হবে ওই কোম্পানির সম্বন্ধে রিসার্চ করতে হবে, তারা কি ধরনের সার্ভিস দেয়। এটা তাদের জব ডিসক্রিপশনে কিছুটা থাকে, বাকিটা আপনার আরো রিসার্চ করতে হবে। ওকে, দেন জব ডেসক্রিপশনটা দেখলেন, আপনি কিছুক্ষণ আগেই বললাম, দেখে ওই অনুযায়ী কাস্টমাইজ সিভি এবং কভার লেটার, তারা যে যে পয়েন্টটা হাইলাইট করতেছে ওটা যদি আপনার সিভিতে না থাকে ওটা তুলে দেন, ওটাকে একটু বোল্ড করে যেন এইচআর এর চোখে পড়ে। দেন হলো, এটা হলো গেল যাওয়ার পরে আপনি যখন ডাক পেলেন, তারপরে কমন ইন্টারভিউ কোয়েশ্চেন গুলো সম্বন্ধে আপনার আপনার প্ল্যান ইউ রেসপন্সেস, এই যে আমি কিছু জিনিস স্টাডি করলাম যে তারা এই এই জিনিস রোলে আমাকে চাই, এটা সব জবেই রোল ডেসক্রিপশন দেওয়া থাকে, আপনার এই কাজ করতে হবে, একজনকে দিয়ে সব কাজ করায় না। তো ওই জায়গাগুলোতে আপনি কিভাবে কন্ট্রিবিউট করতে পারেন এই জিনিসগুলো জেনে যান। তখন আপনাকে যখন বলবে, সুযোগ দিবে, আপনি আপনার সম্বন্ধে বলুন, তখন শুধু বলবেন না যে আমি ইউনিভার্সিটিতে পড়েছি, আমার নাম এটা, হ্যাঁ, এরপরে চুপ হয়ে গেলেন, তারা আপনাকে কোশ্চেন করবে, ব্যাপারটা এরকম যেন না হয়। তখন এই পার্টটা করবেন। একটা হলো তাদের বলবেন যে আপনারা তো এই বিষয়, এই যে এক্সপ্রেস হাউ ইউ ক্যান অ্যাড ভ্যালুস টু দ্য কোম্পানি ইউজিং ইউর এক্সপার্টিস, আপনি আর পারেন, এক্সেল পারেন, এটা এটা বলে কোনো লাভ নেই। আপনি তখন বলতে হবে আপনারা তো এটা নিয়ে কাজ করেন, ওকে ফাইন, আমি এই এই জিনিস শিখেছি ওভার দ্য টাইম, অথবা এরকম কিছু প্রজেক্ট দাঁড় করিয়েছি, আমার বিশ্বাস হলো আপনারা এই যেহেতু প্রবলেম নিয়ে কাজ করেন, এই জায়গায় আমি হলো এই স্পেসিফিক জায়গায় আমি হলো ভ্যালু অ্যাড করতে পারবো এই টুলসটা ইউজ করে। তখন আপনার কথা শুনবে, তা না হলে আসলে একঘেয়েমি কথা এসব। এবং এটা যেন ব্লাফও না হয়, আপনি যাওয়ার আগে ভালোভাবে স্টাডি করে যান, ওটা সম্বন্ধে প্রিপেয়ার হয়ে যান, তারপরে আপনি জব পেলে আপনি আরো রিসার্চ করে এটা কাজ করতে পারেন। আর কমন ইন্টারভিউ কোয়েশ্চেন আছে, এটা গুগলে যদি আপনি সার্চও করেন, সিম্পল 50 কমন ইন্টারভিউ কোয়েশ্চেন ফর এসকিউএল তাকে দিয়ে দিবে, পাইথন এইটা স্টাডি করে গেলে আপনার সব কমন করে দেবে কিছু কোয়েশ্চেন। তার আমি যেমন নর্মালি এটা আসবে, আপনি সিকুএল ব্যবহার করেন, আপনাকে বলবে যে সিকুএল এর কয় ধরনের কোয়েরি ল্যাঙ্গুয়েজ আছে, যেমন ডিকিউএল ডাটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ, ডিডিএল কি ডাটা ডেফিনেশনাল ল্যাঙ্গুয়েজ, ডেটাবেস গুলো তৈরি করা, আপনার হোয়ার এবং হ্যাভিং কখন কোনটা ব্যবহার করেন, এক্সাম্পল দিয়ে আপনাকে বলতে বলবে। কনস্ট্রেন্ট গুলা কি ডেটাবেজে, এই ধরনের কোশ্চেন আসবে। এগুলা স্টোর প্রসিডিউর কেন ব্যবহার করা হয়, ভিউ কি, ভিউ কি কাজে লাগে, একজন বিআই অ্যানালিস্টের ভিউ খুব বেশি কাজে লাগে, ভিউ কিভাবে তৈরি করতে হবে, ভিউ কিসের কাজ করে। হ্যাঁ, ভিউ আবার দুই ধরনের আছে। হ্যাঁ, এই ধরনের বিভিন্ন ধরনের কোশ্চেন, ডাটাবেজের পার্টিশন নিয়ে কোশ্চেন, নর্মালাইজেশন কি, এটা সবথেকে কমন কোশ্চেন, ডাটাবেজের নর্মালাইজেশন কি, এটা না জানলে মানে আপনি বিআই অ্যানালিস্ট হিসেবে কাজ করাটাও কঠিন। তো এই বিষয়গুলো আপনাকে ভালোভাবে জানতে হবে। পাইথন নিয়ে কোশ্চেন করলে হুম, কিছু কোশ্চেন আসতে পারে কম, এটা নিয়ে আপনি যদি গুগলে সার্চ করেন তারপরে এগুলো চলে আসবে, লিস্ট এবং টাপলস এর পার্থক্য কি, কমন কোশ্চেন, এইগুলা হলো কমন কোশ্চেন। কিন্তু এগুলা করতে পারে কিছু, কিন্তু আপনি যখন প্রথমে যদি এটা আপনি এটা সম্বন্ধে বলার সুযোগ দিচ্ছে, তখন যদি আপনি বলেন যে আপনি কিভাবে আসলে আপনার এক্সপার্টের স্কিল গুলা দিয়ে ভ্যালু এড করতে পারেন, আপনারা এই প্রজেক্ট করেছেন অলরেডি এই ধরনের ডেটা দিয়ে, তখন আপনার জন্য সহজ হয়ে যায়, আপনাকে আর এই ধরনের কোশ্চেন করবেন। আমার ইন্টারভিউ প্রায় 5টা স্টেপে আমার ইন্টারভিউ হয়েছে, এর আগেও এক জায়গায় দিয়েছে 3টা স্টেপে ইন্টারভিউ হয়েছে, কোথাও নর্মাল কোশ্চেন আমাকে করে নাই। আমাকে করেছে যে আমি যখন বলেছি আমি এটা এটা করেছি এর জন্য এই জন্য বা আপনাদের জন্য আমি এটা করতে পারবো, আচ্ছা এটা একটু এলাবোরেট করো তো, এটা কি কাজ করেছে ওই জায়গায়, ইন্টারেস্টিং শোনা যাচ্ছে, ওকে ফাইন, আমি এটা এটা বলা শুনবো, আচ্ছা এটা এটা নিয়ে রিলেট, মানে এটা সব ফলো আপ কোশ্চেন যেটাকে বলে, ওই রিলেটেড প্রশ্ন, নট আমাকে আর টেকনিক্যাল কোশ্চেন, টেকনিক্যাল কোশ্চেন করলে হয়তো পারতাম, আমি প্রিপারেশন নিয়েই যাই। আর টেকনিক্যাল টেস্টের জন্য ডেটা অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্ট পজিশনের জন্য বেশিরভাগ সময় টেকনিক্যাল টেস্ট হয় এসকিউএল এর উপর, সিকিউএল এর উপর। আমাদের লাস্ট আমাদের যে বেচ ছিল সেখানে যে আহ, একটা ছেলে মানে আমার শেষ হলো, তার ওই মাসেই পাঠাওয়ে তার জব হলো, ওখানে আমার আরো কিছু স্টুডেন্ট অ্যাপ্লাই করেছিল, তাদের যেটি ইন্টারভিউটা ছিল 30 মিনিটে 10টা সিকিউএল বা এসকিউএল এর প্রবলেম সলভ ছিল, কেউ 5টা 6টা পেরেছে, অনেকের আবার বেশি হয়ে হলেও লাভ নেই। তখন আবার দেখা হয় কোনটা এফিসিয়েন্ট কুইরি, এগুলো আমরা শেখাই আমাদের কোর্সে। কারণ একই কোয়েরি যদি আপনি যারা চিনেন এসকিউএল সম্বন্ধে সাব কোয়েরি দিয়ে করেন এবং সিটিই দিয়ে করেন, যে সিটিই দিয়ে করেছে তারটা ফার্স্ট রান হবে এবং তারটা রিডেবিলিটি বেশি, তারটা অ্যাকসেপ্ট হবে, এরকম কিছু বিষয় আছে। এগুলা স্টাডি করলে নিজেও জানা যায় এবং আমাদের যেটা বলো আমাদের গাইডেড কোর্স এটা থাকে।
আমি এখানে যে কথাগুলো বলেছিলাম এখানে আসলে এই জিনিসগুলোই আছে। আপনার একটা পোর্টফোলিও লাগবে। পোর্টফোলিও কাজগুলো আবার যদি ডিটেলস দিতে চান সেগুলো আবার একটা গিটহাব রিপোজিটরির সাথে অ্যাড করে দিতে পারেন। কারেক্ট। লিঙ্কডইন বা এগুলোতে জব খুঁজবেন, 100% ম্যাচ হওয়ার দরকার নেই, 60-70% যদি ম্যাচ হয় আপনি অ্যাপ্লাই করতে পারেন, নিশ্চিত থাকতে পারেন। অ্যাকাউন্ট রেডি না 6 মাসে যেন বা আগামী 12 মাসে রেডি। যদি আপনি যদি ডেটা অ্যানালিস্ট হতে চান অ্যাটলিস্ট আমি বলতে পারি যে, বা বিএ অ্যানালিস্ট, 6 মাস থেকে 1 বছর মোর দেন এনাফ টাইম আপনি হওয়ার জন্য। আপনি এবং অস্বাভাবিক মানে এখন ইন্ডাস্ট্রিতে রেগুলার সার্কুলার হচ্ছে, আমার কথাই বিশ্বাস করতে হবে না, আপনি লিঙ্কডইনে বা বিডি সোর্সে সার্চ করেন তাহলে বুঝতে পারবেন। বিষয়টা হলো আপনি রেডি কিনা, 6 মাস পর রেডি। লাস্ট এই স্লাইডের পরে আর যেটা বলছিলাম যে আপনি চ্যাট জিপিটি ইউজ করেন কভার লেটার লেখার জন্য, সিভি লেখার জন্য, তারপরে চ্যাট জিপিটির উপরে ব্লাইন্ডলিও করেন না, এটাকে মডিফাই করেন। দেখেন ইন্টারভিউ স্কিল গ্যাদার করার জন্য আমি বললাম যে কমন কোয়েশ্চেন গুলো মার্ক করে ওইটা দেখে যান। তারপরে অঙ্কিত বানসালের, যেহেতু আমি বললাম এসকিউএল থেকে কোশ্চেন আসে বেশি, অঙ্কিত বানসালের একটা ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকে এসকিউএল এর প্রবলেম সলভিং, ফেসবুকে আসা কোশ্চেন, মেটাতে আসা কোশ্চেন বা বিভিন্ন ধরনের আহ বড় বড় জায়ান্ট কোম্পানি গুলোতে আসা কোশ্চেন সে সলভ, ওগুলা দেখলে আপনার কাছে ছোট ছোট কোয়েরি কোনো ব্যাপারই নয়। এবং এটা একটা মজার কিভাবে প্রবলেম আপনি খেতে খেতে দেখা যায়। আমি মাঝে মাঝে ফ্রেন্ডস বা হাউ আই মেট ইউর মাদার বা বিগ ব্যাং থিওরি দেখে খেতে খেতে একই জিনিস 8 বার 10 বার মনে হয়। আবার একটা সময় ছিল আমি আমার সময় দেখা যায় লোক ওর ভিডিও গুলো দেখতেছিল, আমার কাছে ওইটা মনে হয় 2 বছর আগে অন্যরকম হয়ে গেল। ঠিক? যে so এটা আসলে নিজের ইন্টারেস্টের বিষয়। ওকে, আমি একটু কিছু কোশ্চেন নিয়ে নিই, তারপরে আমাদের কোর্স গুলো সম্বন্ধে গাইড বলতেছি। ওকে, ফ্রিল্যান্সিং এর কথা বলছিলাম। ওটা অলরেডি বলেছি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড নিয়ে কোনো সমস্যা নাই। সজীব এখানে কিছু আনসার, সজীব আমাদের সাপোর্ট ইনস্ট্রাক্টর থাকবে এই কোর্সে। ও এবং পাঠাওয়ে কাজ করতেছে অলরেডি ইন্টার্ন ডেটা অ্যানালিস্ট হিসেবে, এবং সে আরো ভালো করবে, সেই জন্য আমার সাথে এখানে আছে। সো যে কোশ্চেন গুলো অলরেডি সজীব আনসার করে দিয়েছে, আমি সেই অংশগুলা বলছি না, অন্য পার্ট গুলা নিয়ে কথা বলছি। আচ্ছা, হ্যাঁ, এক্সপিরিয়েন্স না থাকলে অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু কখন? আপনার যদি একটা ভালো পোর্টফোলিও থাকে, প্রজেক্ট করেন। যাদের হচ্ছে আমার স্টুডেন্টদের সবাই তো নতুনই, বেশিরভাগই নতুন, অলমোস্ট 90% চাকরি হচ্ছে কয়েক ব্যাচে দেখতেছি, সবাই নতুন। কিন্তু হবে কিভাবে? যে হ্যাঁ, এক্সপিরিয়েন্স থাকলে একটা অ্যাডভান্টেজ, ফার্স্ট জবটা একটু চ্যালেঞ্জিং, আমি এটা হাইড করবো না। কিন্তু আপনার যখন ওয়াইল একটা ভালো পোর্টফোলিও থাকবে এবং যে স্টেপগুলো আমি বললাম ওই কাজগুলো যদি আপনি করা থাকে, লিঙ্কডইনে যদি একটু অ্যাক্টিভ থাকেন, লিঙ্কডইন প্রোফাইলটা যদি সাজানো থাকে, ডেফিনেটলি আপনি পসিবল না, খুবই ভালো চান্স। কারণ এখানে শুধু একটা ডেটা অ্যানালিস্ট না, ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্ট, জুনিয়র ডেটা সায়েন্টিস্ট আর কি, বিআই অ্যানালিস্ট, এই 4টা পজিশনে আপনি অ্যাপ্লাই করতে পারেন। ডেটা সায়েন্টিস্ট যদি বাদও দেন, বাকি 3টা পজিশনে অ্যাপ্লাই। ওকে, এইচআরএম ডিপার্টমেন্টের একজন আমাকে বলেছে যে হলো অ্যাজ এ ফ্রম এইচআরএম ডিপার্টমেন্ট, যে প্রত্যেকটা সেক্টরের জন্য ইম্পর্টেন্ট, উনি এটা রিয়েলাইজ করেন, কিন্তু এই কোর্স কিভাবে তার জন্য হেল্প করতে পারবে। ওকে, প্রথমত হলো এইচআর ড্যাশবোর্ডের কথা আমরা সবাই জানি। এইচআরদের যে কাজগুলো অনেক সময় ম্যানুয়ালি করতে হয়, সেই কাজগুলো কিভাবে অটোমেটেড একটা রিপোর্টিং সিস্টেমে নিয়ে আসা যায় ড্যাশবোর্ডিং, সেই জিনিসটা আমরা খুব ভালোভাবে শেখাবো। কিছুদিন আগে দেখলাম আমরা আমার আজকে একজন স্টুডেন্ট বলতেছিল না, কলিগ, তো কোন একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে তারা এইচআর এর জন্য একটা পাওয়ার বিআই সিম্পল ড্যাশবোর্ড বানিয়েছে। এটা দিয়ে আবার কেক টেক কেটে তারা অনেক কিছু করছে। ঠিক আছে, তো আপনি যদি এটা আমাদের কোর্স শেখেন, এক্সেল এবং পাওয়ার বিআই পার্ট শেখার পরে আপনি অলরেডি বানায় ফেলতে পারবেন। আর এটা একটা কাজ বললাম এটা না, অনেক ডিসিশন মেকিং এ আপনাকে হেল্প করবে, অনেক লজিক আপনি শিখবেন, কেস স্টাডি সম্বন্ধে ধারণা হবে, কিভাবে বিজনেস প্রবলেম সলভ করে, কিভাবে চিন্তা করতে হয়। ওকে, হাউ টু অ্যাপ্রোচ এ ডাটা সেট, সব থেকে গুরুত্ব দিই আমি এটা। ডেটা একটা ডেটা সেটে এক এক কাজ করা যায়, তো আপনি এটা ডেটা সেট পাইলে প্রথমে এটাকে কিভাবে অ্যাপ্রোচ করবেন, কিভাবে বুঝবেন এটার জন্য এই কাজ করতে হয়, কিভাবে বুঝতে হবে এটার জন্য এই পার্ট। আপনার কনভিন্স হওয়ার জন্য আরেকটা বলে, আমার নিজের বোন হলো এইচআরএম ডিপার্টমেন্ট থেকে পড়েছে, পাবলিক ইউনিভার্সিটি থেকে। সে হলো স্যামসাং এ কাজ করতেছে, কিন্তু সে হলো মার্কেটিং এবং এইচআরএম ডিপার্টমেন্টে। সে নিজে হলো একটা বুট ক্যাম্প, ইন্ডিয়ার একটা বুট ক্যাম্প একটা কোর্স করেছে। সেখানে সে এসকিউএল শিখেছে, পাওয়ার বিআই শিখেছে, এক্সেল শিখেছে, পাইথন পার্ট। সে যদি মানে এটা যদি দরকার না হতো নিশ্চয়ই। ওকে,
ডেটা অ্যানালিটিক্স কি ফ্রিল্যান্সিং এর মতো? ডেটা অ্যানালিস্ট ফ্রিল্যান্সিং না, ফ্রিল্যান্সিং এর অন্তর্ভুক্ত সবকিছু। হ্যাঁ, মানে ডেটা অ্যানালিস্ট, ডেটা সায়েন্স সবকিছুই করা যায়। আপনি ফাইবারে গিয়ে সার্চ করবেন ড্যাশবোর্ড বিল্ডিং, ডেটা অ্যানালাইসিস সার্ভিস, অসংখ্য গিগ বা সার্ভিস অসংখ্য মানুষের চোখে পড়বে। Okay? এখানে ইংরেজিতে অনার্স করাও করা যাবে, কিন্তু আপনার আপনার জব পাওয়ার ক্ষেত্রে একটু চ্যালেঞ্জিং হতে পারে ডেফিনেটলি শুরুতে। কিন্তু আপনাকে মানে কোর্স করা কোনো বা কোর্স শেখা, এটা কোনো বা সাপোর্টের কোনো দিক দিয়ে কমতে পারে, আপনি পারফেক্টলি শিখতে পারবেন, এটা গ্যারান্টি দিয়ে পেতে পারি। ইন্টারমিডিয়েট যদি কেউ ভর্তি হয় আমাদের কোর্সে, তাকে আমরা প্রপারলি শেখাতে পারবো। হ্যাঁ, সে একজন মানুষ 2 বছর ডেটা অ্যানালিস্ট হিসেবে কাজ করে যতটুকু শিখে, আমরা 5 মাস তাকে বা 6 মাসে এতটুকু শিখে যাবো, যদি সে গাইডলাইন মানে। গাইডলাইন বলতে কি, তাকে 2টা লাইভ ক্লাস করতে হবে, কোনো কিছু না বুঝলে সাপোর্ট ক্লাসে সে জয়েন করতে পারে, 5 দিনের সাপোর্ট ক্লাস হবে সেখানে। 2টা অ্যাটলিস্ট লাইভ ক্লাস করতে হবে। হ্যাঁ, মিস হয়ে গেল যেন ওই সপ্তাহের ভিডিওটা ওই সপ্তাহে দেয়। এবং যে 5টা প্রজেক্ট দিব, 5টা বা 6টা প্রজেক্ট, ওই প্রজেক্ট গুলো কমপ্লিট করে একটা পোর্টফোলিও যে করতে বলবো, এই পোর্টফোলিওটা কমপ্লিট করতে হবে। হ্যাঁ, যদি এতটুকু করতে পারে কেউ, তাহলে ডেফিনেটলি ফাইন। কিন্তু যেটা হয়, এই যে আপনার এই পোর্টফোলিওকে পুঁজি করে আপনাকে আগাইতে হবে। যদি এরকম ভালো কিছু থাকে, আপনার মোটিভেশন প্রপারলি দেখাতে পারেন, তখন ইটস ওকে। কিন্তু হ্যাঁ, যেটা হবে, আমাদের সবাই তো এভাবে কনসিডার করবে না, 50% কেসে আপনার সিভি হতে পারে, সব জায়গায় হবে না, এটা অবশ্যই। ডেটা অ্যানালিসিস ফ্রিল্যান্সিং এর স্কোপ অসংখ্য আছে, কিন্তু সবটাই আপনার প্যাশনের উপর নির্ভর করে। আমি নিজে করেছি ফাইবারে অসংখ্য, প্রায় 17-18 হাজার ডলারের কাজ করেছি। ঠিক আছে, সো এটা পুরোটাই হলো নিজে আপনি। কিন্তু ওই যে স্টেপ গুলা বললাম এখানে, আপনার এখানে সিভি লাগবে না, কভার লেটার লাগবে না। আপনার লাগবে যেটা, টেকনিক্যাল স্কিল গুলা ডেভেলপ করার পরে একটা পোর্টফোলিও লাগবে লাইভ প্রজেক্টস এর উপর ভিত্তি করে। এটা যখন হবে, এবং আপনি কমিউনিকেশন স্কিল যদি ডেভেলপ করতে পারেন, 10 মিনিট স্কুলের কয়েকটা কোর্স করতে পারেন, সিম্পল ইয়ে। কত ইউটিউবে ফ্রি ভিডিও আছে কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্টের জন্য, ওইটা একটু হালকা করলে, খুব যে আমারই লাগে মনে হচ্ছে, চ্যাট জিপিটি তো আমাদের অনেক কিছু সহজ করে দিচ্ছে। আপনি প্রজেক্ট প্রপোজাল তো লিখতে হবে ওইগুলোর জন্য। আর ফাইবারে প্রজেক্ট প্রপোজাল লিখতে হয় না, আপনি কিছু পোর্টফোলিও বানিয়ে রাখবেন প্রজেক্ট, আপনার কাজ দেখে কেউ পছন্দ হলে আপনাকে নক দিবে, এই কাজটা করতে চান। ওকে, ফার্স্ট পেজ থেকে যদি আমরা বলি, আমাদের 5 অথবা 6 জনের জব হয়েছে। হ্যাঁ, এবং সেটা ফার্স্ট বেজ শেষ হয়েছে আমাদের খুব বেশি না, 2 মাস হয়েছে। 2 মাসের ভিতরে 1 মাস দেশের সিচুয়েশন কেমন। এবং আমি যদি বলি আরো কি হবে, ফার্স্ট বেজে তো স্টুডেন্ট ছিল 60 জন, 65 জন, সবার কি হবে? হ্যাঁ, আমি বলি যে 15 জন থেকে 20 জন খুব ভালো, 15 জনের মতো খুব ভালোভাবে শেষ করেছে, আরো 10 জন আছে যারা ভালোভাবে শেষ করবে পরে হলো। এই 15 জনের সবারই হবে 1 বছরের ভিতরে জব। কথাটা হলো কতজনের জব হওয়া থেকে আগে ইম্পর্টেন্ট, কতজন ভালোভাবে শেষ করার পরে কতজনের হয় না। এটা যে কোনো আমার কোর্সে না, অন্য যে কোনো কোর্সে কোয়েশনটা এরকম হওয়া উচিত। একজন ডেডিকেটেডলি শেষ করলো, আমি যে জিনিসগুলো বলতেছি বা আমাদের আউটলাইনে আছে, যেমন এখানে আমরা এইগুলো শেষ করার পরে কতজনের জব হলো। তো আমাদের এটা ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন, আমি জাস্ট বলছি যে আমরা কি কি শিখাই। এমএস এক্সেল এর একদম অ্যাডভান্স বিষয়গুলো, যেটা আমি আমার দৈনন্দিন জীবনে অ্যানালাইসিস, বাইরের কোম্পানির জন্য যেগুলো ইউজ করি সেইগুলো আমি দেখাই। পাওয়ার বিআই তো এখনকার সময় সব থেকে হাইপ টুল, সব থেকে মোস্ট অ্যাডপশন যেটা হচ্ছে, সেটা হলো পাওয়ার বিআই। আমার বেশিরভাগ সার্ভিস এখন পাওয়ার বিআই কেন দেখবে, আগে আমি আর দিয়ে কাজ করতাম শুধু, সো পাওয়ার বিআই দিয়ে হচ্ছে। এখন পাওয়ার বিআই, এক্সেল এবং সিকিউএল, এই তিনটা একসাথে জানলে হলো আপনি বিআই অ্যানালিস্ট হিসেবে কাজ করতে পারেন যে কোনো। এখানে সিকিউএল না জানলে আবার পাওয়ার বিআই অনেকে আটকে যায়, কিন্তু ডেভেলপমেন্ট সেক্টর বা এগুলাতে যেখানে খুব হেভি ইন্টেন্সিভ ডেটা নিয়ে কাজ করতে হবে, সেখানে সিকিউএল না জানলেও, কারণ ডেটা অন্যরা প্রোভাইড করে, আমি শুধু পাওয়ার বিআই ভিজুয়ালাইজেশন অ্যানালাইসিস এর কাজ করি। স্নোফ্লেক এসকিউএল এর একটা ভার্সন, ক্লাউড ভার্সন, আমরা এটারও দেখাই, কারণ আমি এটার ডিমান্ড অনেক জায়গায় আছে। ক্লাউড একটা বিগ কোয়েরি হইতে পারে, স্নোফ্লেক হইতে পারে, ক্লাউড একটা ডেটাবেস বা ডেটা ওয়্যার হাউস এর নলেজ কাজ করে। সিকিউএল জানলে এটা কোনো ব্যাপারই না। তো পাইথন দেখায় অ্যানালাইসিস এর জন্য, এখানে মেশিন লার্নিং এর তাও আমি কিছু টাচ দিই, তো অবশ্যই এটা ডিপ লার্নিং এর ওইদিকে যাবে। আর দিয়ে একটা শর্ট পার্ট দেখায়, আর দিয়ে আমি অনেকগুলো প্রায় 3-4 ঘন্টার ভিডিও করা আছে রেকর্ডিং, বেসিক থেকে শুরু করে সব। আর লাইভ ক্লাসে আমি যেটা দেখাই, রিসার্চের একটা ডাটা অ্যানালাইসিস কিভাবে প্রজেক্ট করতে হয়, রিসার্চ একটা পেপার কিভাবে লিখতে হয়, ওই পার্টটা দেখে, যেন হায়ার স্টাডিতে যারা যায় তারা যেন একটা প্র্যাকটিক্যাল। কারণ হায়ার স্টাডিজে অনেক সময়
আর জানা মানুষজনকে প্রেফার করে। আমি অনেককে দেখি বাইরে গিয়ে আমাকে বলতেছে যে আমি ভাই আর শিখবো বা এটা, ওরা আর প্রেফার করতেছে, বিশেষ করে ইকোনমিক্স, সোশ্যাল সায়েন্স ডিপার্টমেন্টের লোকজন খুব বেশি, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, সোশ্যাল সায়েন্স। আর স্ট্যাটিস্টিক্স এর যেই পার্ট গুলো দরকার অ্যানালাইসিস এর জন্য, অ্যানালিস্ট হিসেবে কাজ করছে, ওয়াইড ফিল্ড। স্ট্যাটিস্টিক্স শিখে মানুষ অ্যাটলিস্ট 20টা ফিল্ডে কাজ করতে পারে। অ্যাকচুয়ারি অ্যানালিস্ট, ডেটা অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্ট, মানে বিভিন্ন জায়গায় মেশিন লার্নিং নিয়ে অনেক জায়গায়, বায়োস্ট্যাটিস্টিশিয়ান, ডেটা অ্যানালিস্ট হিসেবে কাজ করার জন্য যেগুলো দরকার আমরা এগুলো চলে আসি, এগুলো শিখছি। মডিউল লিঙ্কটা আপনারা দেখে নিন। হ্যাঁ, আপনারা যদি আহ, এখানে একদম ডিটেলস মডিউল আছে, লিঙ্ক করা আছে। ক্লাস বাই ক্লাস আপনাদের কি দেখানো হবে, প্রজেক্ট গুলা কি থাকবে আপনাদের, তো প্রজেক্ট থেকে আপনি কি কি আউটকাম পাবেন, এই বিষয়গুলো সুন্দরভাবে লেখা আছে। এটাই আপনি জবের ইন্টারভিউ আপনি এক্সপ্লেন করতে পারবেন। এখানে কি দেখানো হবে, জবের প্রত্যেকটা প্রজেক্টের আউটকাম কি। ঠিক আছে, এবার এগুলো যদি আপনারা নিজেরাও যদি ইন্ডিভিজুয়ালি যদি পারেন, নিজেরা যদি স্টাডি করেন, নিশ্চিত থাকতে পারেন যে আপনি 6 মাস থেকে 1 বছরের ভিতরে, মানে ওটা শেষ করার পরে আর কি, রেডি যখন হবে, পোর্টফোলিও রেডি হবে, 6 মাস থেকে 1 বছরের ভিতরে আপনি ক্র্যাক করতে পারবেন জব। তো এটা জিনিস যেটা বললাম যে ওই জিনিসগুলা রিকুইজিট, এগুলা সবগুলা লাগবে এখানে যা আছে সব। এবং এই অ্যাপ্রোচে আপনাকে আগে আমরা কিছু প্রজেক্ট করাই, যেমন এক্সেলের প্রজেক্ট, এরকম ক্লিন কিভাবে স্টোরি টেলিং এর বিষয়টা এই প্রজেক্টের মাধ্যমে আমরা তুলে ধরি। দেন এটা, আচ্ছা, এটারও একটা ব্যাপার ছিল, আপনি যে ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লাই করতে যাচ্ছেন বা ভবিষ্যতে কাজ করতে চান, ওইটা সেন্ট্রিক অ্যাটলিস্ট আপনার একটা প্রজেক্ট থাকা দরকার। ওটা হলে কি হয়, আপনি যখন কথা বলবেন ওই সেন্ট্রিক কথা বলবেন। আমার একটা স্টুডেন্ট হলো একটা বেচের, এই এখানের বেচের না, আমার পার্সোনাল একটা বেচ ছিল 2 বছর 1.5 বছর আগে। ও হলো বিসিবির পারফরমেন্স অ্যানালিস্ট হিসেবে প্রথমবার মতো আমরা বাংলাদেশ থেকে একজনকে নিয়েছে। সে অনেক নিয়োগী না, 2 মাস আগে জয়েন করেছে। ও যখন জয়েন করলো, খবরে টবরে এসেছে। ও কেন ওই জায়গায় হলো, হওয়ার মেন ও রুয়েটে পড়াশোনা করেছে, ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। সো ও হলো আমার সাথে যখন কোর্সটা ছিল তখন মাঝে মাঝে বলতো, ভাই আমার তো এগুলা খুব ভালো লাগে, ক্রিকেটের ডেটা নিয়ে কাজ করতে ভালো লাগে, স্পোর্টস নিয়ে আমার খুব আগ্রহ। ও আমাকে আইপিএল এর ডেটা নিয়ে প্রজেক্ট করে আমাকে দেখায়। আমি অন্য প্রজেক্ট দিয়েছি কিন্তু সে সাথে পাশাপাশি আইপিএল ডেটা নিয়ে প্রজেক্ট করে দেখাতো। সো এইটাই ওর হলো ইয়ে হিসেবে কাজে লেগেছে ওখানে যখন কনভিন্স করতে পারছেন। হ্যাঁ, আপনি যখন যে ইন্ডাস্ট্রিতে যাবেন, যেটাকে টার্গেট করতেছেন, ওইটা সেন্ট্রিক একটা যেন একটা ড্যাশবোর্ড, একটা রিপোর্ট, একটা মেশিন লার্নিং মডেল, এনিথিং একটা কিছু যেন থাকে। এটা হলো ই কমার্স বা কাস্টমার সেন্ট্রিক যে কোনো ইন্ডাস্ট্রি। এটা আমার হলো বানানো হলো ফিনটেকের ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির জন্য। তখন আমি যখন ইন্স্যুরেন্স কোম্পানির কোথায় অ্যাপ্লাই করলে আমি তাকে এই জিনিসটা দেখা, সে বুঝবে তার ডোমেন নলেজ আছে ছেলেটা, সে অলরেডি কিছু করে রাখছে। হ্যাঁ, আমাদের এটার বাইরে আরো অনেক কিছু দরকার, হ্যাঁ করতে পারবো। এখানে আরো কিছু অ্যাডভান্স অ্যানালিসিস যেগুলো আমরা দেখি, আরএফএম সেগমেন্টেশন, এটা যে কোনো, আমি আমার জবের যে কেস স্টাডি ছিল। ও, বাই দা ওয়ে, একটা কথা ভুলে গেছিলাম, এখনকার জবে মাস্ট বেশিরভাগ কেসে আপনার যদি ভালো জব হয়, ভালো স্যালারি জব, আপনাকে একটা কেস স্টাডি দিবে, আপনাকে একটা ডেটা দিবে। এই ডেটার উপর আপনাকে অ্যানালাইসিস করে রিপোর্ট দিতে হবে অথবা একটা ড্যাশবোর্ড বানিয়ে দিতে হবে। সো এখানে একটা বিজনেস প্রবলেম সলভ করতে হবে। মানে আমার ক্ষেত্রে একটা ছিল, সেটা আমি হলো কোহোর্ট অ্যানালাইসিস এটা এবং আরএফএম সেগমেন্টেশন, দুইটা মিলে আমি সলভ করে দিয়েছিলাম সিকিউর বিভাগে। এবং এটার পর হলো, মানে আমি যা আমার এক্সপেকটেশন বলেছিলাম তার থেকে বেশি আমার জব করতে, এটা 5টা স্টেপ শেষে। সো ওয়েব অ্যানালিটিক্স কি, আমরা সিকিউএল এই জিনিসটা দেখা, এটা একদম খুব জরুরি। ই কমার্স বা এই ধরনের সাইট নিয়ে, কাস্টমার ডেটা নিয়ে যারা কাজ করে, এবি টেস্টিং দেখায়, আমরা টেস্টিং করতে হয়। হ্যাঁ, মেশিন লার্নিং এর ফান্ডামেন্টাল গুলো থেকে হাইপোথিসিস টেস্ট গুলো দেখেন। আর ক্লাসের সম্বন্ধে যদি বলতে হয়, ক্লাসগুলা 2 দিন হবে, লাইভ ক্লাস ফ্রাইডে এবং টিউসডে রাত 9টা থেকে 10:30 অথবা 9:30 থেকে 11টা পর্যন্ত। 2 দিন, মোস্ট প্রবাবলি 9:30 থেকে 11টা। এবং বাকি যে সপ্তাহের 5 দিন থাকবে সেই দিন 2টা করে সাপোর্ট সেশন থাকবে, একটা হয়তো 8টা থেকে 9টা, আরেকটা হয়তো 10টা থেকে 11টা। যারা যারা প্রবলেম গুলা ক্লাসগুলা মিস করবে বা কোনো কিছু বুঝতেছে না, কোনো কিছু ইনস্টলেশনের প্রবলেম, সাপোর্ট ইনস্ট্রাক্টর এখানে টাইম দিবে, সেখানে আপনি আপনার প্রবলেমটা সলভ করবেন। আপনি একদিন মিস করলেন সমস্যা না, আরেকদিন আপনি আর হলো 5 মান্থসের প্রজেক্ট, টোটাল 40 মতো লাইভ ক্লাস হবে। প্রয়োজনে কিছু কম আর বেশি বেশি হইতে পারে, কম আর চান্স কম। আর জব প্লেসমেন্টের কথা যদি বলি, সবাই বললাম না, যারা রেডি তাদের জন্য কতজনের হয়েছে একটা বিষয়। আরেকটা জিনিস, ইন্টারভিউ টিয়ার্সের সাথে অনেকগুলো কোম্পানির অ্যাফিলিয়েশন আছে, সেখানে অবশ্যই অ্যাপ্লাই করলে অ্যাটলিস্ট ইন্টারভিউ ডাক পাওয়ার
চান- মানে চান্স শতভাগ থাকে ইন্টারভিউ ডাক পাওয়ার বিষয় ওদের যাদের সাথে। এই হলো আমার এন্ডে থেকে ছিল। এখন আমি যদি আর কিছু যদি কোয়েশ্চেন থাকে, ফ্রিল্যান্সিং এর ডিমান্ড কেমন এটা অলরেডি বলেছি। আহ, হ্যাঁ, পাইথনের ওর বেসিক জানা থাকা ভালো। ডেটা অ্যানালিস্ট বা বিআই অ্যানালিস্ট নিয়ে যা হিসেবে কারা কাজ করে পাইথন না জানলেও চলে, কিন্তু ডেটা অ্যানালিস্ট হিসেবে কাজ করলে মাঝে মাঝে আপনার মেশিন লার্নিং নিয়ে কাজ করতে হবে, ফোরকাস্টিং নিয়ে কাজ করতে হবে, তখন পাইথনটা। কিন্তু এই কেসগুলা 70-80% টাইম আপনার কাজ এক্সেল, সিকুএল মানে এসকিউএল এবং পাওয়ার বিআই বা এই ধরনের একটা বিআই টুলে হয়ে যাবে। কিন্তু কিছু কিছু কেস 10-20% টাইমস তাকে কিছু একটা মেশিন লার্নিং বা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস এর জন্য পাইথন দরকার হয়ে যাবে। যেটা ছাড়াও 80% বা 90% কাজ চলছে, কিন্তু বিগিনার হিসেবে এটা ছাড়াও শুরু করা যায়। আর বেসিক স্ট্যাটিস্টিক ডেফিনেটলি কভার আপ করা, কারণ স্ট্যাটিস্টিক্স এর বেসিক না জানলে আপনি ডাটা অ্যানালাইসিস জানবেন। লাইভ প্রজেক্ট গুলা ফ্রি ওয়েবসাইটে ইজিলি শো করা, অনেকগুলা উইক্স আছে, উইক্সে ফ্রিতে আপনি প্রজেক্ট পোস্ট করা যায়, এরকম আরো অনেকগুলো আছে, সার্চ করলে হবে। আর ক্লাসের ভিডিও প্রোভাইড করা হয়, ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, ক্লাসের ভিডিও যেহেতু দেওয়া হয় সেটা দেখতে পারবেন। এমএল ইঞ্জিনিয়ার হিসেবে একজন এমএল ইঞ্জিনিয়ার হিসেবে কোর্স যদি আপনি করতে চান, এই জিনিসগুলা আপনার সিকিউএল জানতে হবে, এমএল নিয়ে কাজ করলে পাইথন জানতে হবে। কিন্তু আপনি আরো যদি ডেডিকেটেড ভালো কোর্স আপনি যদি এটা করেন, আপনাকে ডেফিনেটলি হেল্প করবে, যেহেতু আপনি স্ট্যাটিস্টিক্স এর ফাউন্ডেশন পাবেন, সিকিউএল এর ফাউন্ডেশন পাবেন। আপনার পাওয়ার বিআই এর যে নলেজটা সেটা আপনার কাজে লাগবে না ডেফিনেটলি। সিকিউএল পাইথন এগুলোর নলেজটা কাজে লাগবে আপনি ডেফিনেটলি। আপনার এক্সেল এর নলেজও আপনার দরকার হবে। আপনার হলো এমএল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করলে এমএল অপস ভালোভাবে শেখা উচিত, মেশিন লার্নিং ভালোভাবে শেখা উচিত, ডিপ লার্নিং ভালোভাবে শেখা উচিত, এনএলপি ভালোভাবে শেখা উচিত। আর এটা হলে এটা এক্সট্রা অবশ্যই আপনাকে হেল্প করবে, কিন্তু এটা করতেই হবে এমন কিছু না, এটার পার্শিয়াল পার্ট আপনার কাজে লাগবে। ক্লাস ডিউরেশন হলো মানে প্রত্যেকটা লাইভ ক্লাস হলো 1.5 ঘন্টার মিনিমাম হবে। সো 9টা থেকে 10:30 অথবা 9:30 থেকে 11টা পর্যন্ত থাকি। শোনা যায় না শাকির? মাঝে মাঝে হয়তো বা কারো এন্ডে প্রবলেম হয়। না ভাই, কথা শোনা যাচ্ছে, এরকম প্রবলেম ওকে, হয়। আর ডেটা অ্যানালিস্টের লিঙ্কডইন ডিমান্ড এটা আমি বললাম নিচে চেক করেন। লিঙ্কডইনে আমি তো কিছু স্ট্যাটিস্টিক্স দেখালাম, কিন্তু লিঙ্কডইন বা এগুলোতে নিজের নজর রাখি। আপনি জব অ্যালার্ট অন করে রাখলে আপনি প্রপারলি বুঝতে পারবেন। আপনি ডেটা অ্যানালিস্ট পজিশনের জন্য জব অ্যালার্ট আর বিএ অ্যানালিস্টের জন্য জব অ্যালার্ট অন করে রাখেন, দেখেন যে কতগুলো সার্কুলার শুধু লিঙ্কডইনের সোর্স থেকে। আপনি এটাকে কনসাইজ করার জন্য শুধু দেশের দেন, বাইরের দিলে তো অসংখ্য পাবে, শুধু দেশের দিতে পারেন। আচ্ছা, জব প্রেশার কেমন ডেটা অ্যানালিস্টে? এটা হলো আসলে টিমের উপর নির্ভর করে, কিন্তু প্রত্যেকটা পজিশনে শুরুর দিকে একটু টাফ চ্যালেঞ্জ। আর শুরুর দিকে আপনাকে শুরু থেকে প্রত্যেকের রিকোয়ারমেন্ট নিয়ে নিয়ে অনেক রিপোর্ট বানাইতে হয়, ড্যাশবোর্ড। আমার যেটা হয় সবসময়, প্রথম দিকে রিপোর্ট আমরা অটোমেট করে ফেলি। অটোমেট করে ফেলার পরে যেটা হয়, অনেক রিপোর্ট ড্যাশবোর্ড হয়ে যায়। সব রিপোর্ট মোটামুটি হয়ে যায়, বা অনেকে যখন একই জিনিস রিকোয়ারমেন্ট তো মাঝে মাঝে চায়, তাহলে ডেটটা চেঞ্জ করে, কুয়েরিতে শুধু ডেটটা হয়তো চেঞ্জ করে বলে যে এই মাসের আমার আজকে এই রিপোর্টটা লাগে। আমি যদি এসকিউএলও করি, আমার কোয়েরিটা করা থাকে, জাস্ট ডেটটা চেঞ্জ করে দেয়, মান্থটা। প্রথম মাসে তো আমাকে রিকোয়ারমেন্টটা বুঝে বুঝে করতে হয়েছে। তো 6 মাস থেকে 1 বছর আপনাকে প্রেশার যায় মোটামুটি। অনেকে অ্যাডভান্স থাকে 6 মাসে না, অনেকে অ্যাডভান্স যদি না থাকে শুরু থেকে আপনি শিখতেছেন প্লাস কাজ করতেছেন 1 বছর, এরপরে অনেক কিছুই আপনার ইজি হয়ে যায়। চ্যানেলটার নাম আপনাদের স্লাইড আপনাদের সবাইকে দিয়ে দিবে। ট্যাগ তৌফিকের থেকে আপনি এসকিউএল ভালোভাবে শিখতে পারবেন, কিন্তু প্রবলেম সলভিং এর জন্য ট্যাগ তৌফিক না, অঙ্কিত বানসাল, বানসাল নামের একজনের, সেখান থেকে আপনি প্রবলেম সলভিং শিখতে পারবেন। ক্লাস আমি আই থিঙ্ক আমি বেশিরভাগ কোয়েশ্চেনের আনসার আমি দিয়েছি, আর অনেক কোয়েশ্চেন আছে তো সবগুলো আসলে এখানে আমি জানি না। আহ, আবার অনেকগুলো রিপিটেটিভ কোয়েশ্চেন আছে। সজীব একটা ভালো কাজ করেছে, অনেকের আনসার দিয়েছে। পোর্টফোলিও এক্সাম্পল দেওয়ার জন্য
আই থিঙ্ক সজীব তার পোর্টফোলিওটা শেয়ার করেছে, আমি আবার দেখাই। পোর্টফোলিও, এটা ঠিক আছে, এটা ভালো একটা কোয়েশ্চেন ছিল। যেমন এখানেও সেম ভাবে আপনার সিভির পার্টটাই রাখতে পারেন, আপনার প্রফেশনাল সামারি বা ক্যারিয়ার অবজেক্টিভ। দেন আপনি রেজুমিটা অ্যাড করে দেবেন, কেউ যদি রেজুমি ডাউনলোড করতে চায়, কারণ অনেকে আপনার প্রোফাইল দেখে ভালো লাগছে, কিন্তু দেন আপনার আসলে ফর্মালি ওর জন্য সিভিটা দরকার। লিঙ্কডইন গুলো অ্যাড করে দেন, লিঙ্ক গিটহাব। দেখেন এখানে যদি ক্লিক করি, গিটহাবে যে প্রজেক্ট গুলো যেখানে আছে সেগুলো দেখেন এখানে চলে আসবে। আচ্ছা, এটা হইতে হইতে লোড হইতে দেখাচ্ছি। তো এভাবে নিচে আসবে কতগুলা জব এক্সপিরিয়েন্স গুলা, কোথায় কোথায় কাজ করার এই বিষয়গুলো আসবে, কি কি স্কিল গুলা, এগুলা ওভারঅল অ্যাড করতে পারেন। আমি বলবো সাজেশনে যে যেই জবের জন্য অ্যাপ্লাই করতেছেন বর্তমানে আপনি চাচ্ছেন শুধু সেটা সেন্ট্রিক জিনিস, যেমন ওভারঅল এবং সিএসসি গ্রাজুয়েট, সো ডেভেলপমেন্টের নলেজও আছে, কাজও করেছে, সেগুলোর জন্য অ্যাড করেছে, কিন্তু এটা অনেক সময় আবার কনফিউজ করে, সেটা আবার কম থাকা। ওর লাইভ প্রজেক্ট গুলা সবগুলো এখানে এভাবে আপনি দেখতে পারেন, অথবা এই যে প্রজেক্ট গুলো এখান থেকে ক্লিক করতে পারেন, ক্লিক করলে চলে আসবে। যেমন দেখেন এই প্রজেক্টটা ওরা আমাদের, আমি যেমন লাইভে যদি ক্লিক করেন এখানে পাওয়ার বিআই দেখুন, এখানে কিন্তু আপনার রিপোজিটরি গুলো আছে সুন্দরভাবে ওয়েল অর্গানাইজ। এরকম যারা থাকে তারাই আসলে বড় বড় কোম্পানিতে যায়, ইভেন্চুয়ালি ভালো করে। ইভেন আমারও আসলে গোছানো নেই এই পার্ট। আমি টু মাচ বিজি ইন ওয়ার্ক বলতে পারেন, কাজ, কনসালটেন্সি, সবকিছু মিলিয়ে। সো কিন্তু এই যে এখানে যে কোনো একটাতে যখন ঢুকবেন, এয়ারবিএনবি ডেটা অ্যানালাইসিস, এটা হলো আমার প্রজেক্টে আমি একটা দিয়েছিলাম। এর সম্বন্ধে যদি ডিটেইলস যদি দেখতে চায় কেউ, এখানে সিএসভি ডাটা সেট আছে, এক্সেল দেখেন, ড্যাশবোর্ডের পিকচার, এটা হলো আমাদের এক্সেলের প্রজেক্ট। এক্সেল দিয়ে যে এত সুন্দর ড্যাশবোর্ড করা যায়, চিন্তা করা যায়, এটা কিন্তু আমাদের প্রজেক্টের একটা অংশ। এইভাবে দেখতে পারবেন। আর লাইভ প্রজেক্ট গুলোর কথা বলছিলাম, দেখেন লাইভ প্রজেক্ট গুলো আপনি যখন এইগুলো একজন যখন দেখবে তখন না মানুষ এঙ্গেজ হয়। জব আছে, যদিও আছে একটা হবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি যদি এরকম একটা পোর্টফোলিও যদি কারো থাকে, সে নিজে নিজে যদি কাজ করে বানায়, অনেকে দিয়ে অনেকে করায় ফেলতে পারে। হ্যাঁ, এবং এটা যদি ভালো একজন ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছে তাকে দিয়ে যদি রিভিউ করায় প্রজেক্ট গুলা, এই পার্ট গুলো, এবং দেন মডিফাই করে যদি কাভার লেটার সিভিটা যদি মডিফাই করে করে যদি অ্যাপ্লাই করে বিভিন্ন জায়গায়, গ্যারান্টি দিয়ে বলতে পারি তার 6 মাস থেকে 1 বছরের ভিতরে জব। ফার্স্ট জবের কথাই বলুন, ফার্স্ট জবটা একটি চ্যালেঞ্জ। ফার্স্ট জব হওয়ার পরে তো সেকেন্ড জব, থার্ড জব, এগুলো তো কোনো ব্যাপারই না। তখন মানুষ খুঁজে। আমার কাছে মাঝে মাঝে সার্কুলার আসে, আমি নিতে পারি না প্রপার জন্য। রিসেন্টলি আমার কোম্পানিতে আমার টিমেই জয়েন করেছে আমার একজন, ওরা জার্মানি থেকে একজনকে বাদ দিয়ে ও আমাকে বলেছে হলো যে তুমি তো টিচার, তোমার টিম মানে স্টুডেন্ট থেকে একজন কোম্পানি, আমার স্টুডেন্ট থেকে একজন, ও হলো টিউশন একটা কোম্পানিতে ছিল। আমরা ওটা হলো 1 বছর আগে জয়েন করেছিল, সেটা আমার এখান থেকে কোর্স করার পরই সেখান থেকে সে হলো আহ, এখন আমার কোম্পানির সাথে দিয়ে অ্যাডমিনিস্ট্রেশন। সো ইটস নিজের প্যাশন একটা বিষয়। ক্যান্সেল দিই। আই থিঙ্ক আমার স্ক্রিন শেয়ার কি অফ হয়েছে? জি ভাইয়া। আচ্ছা, আর একজন বলেছেন 3 মাস কি কোর্স ডিউরেশন করা যায় না? 3 মাস কোর্স ডিউরেশন করা যায়, আমার কাজ তো আসলে কমে যেত, কোর্স ফি তো সেমই থাকে। হ্যাঁ, কিন্তু ওইটা হলো কমপ্লিট কেরিয়ার পাথ হয়নি। হ্যাঁ, তাহলে এই যে বললাম যে 20% কেস হলো পাইথনের কাজ থাকতে পারে অনেক রোলে। এই যে কিছুক্ষণ আগে একটা জব ডেসক্রিপশন দিলাম, ওখানে বলা ছিল বা রিকোয়ারমেন্টে পাইথন জানা থাকলে অ্যাডভান্টেজ, প্রেফারেন্স। আপনি যদি এটা না জানেন, না শিখাই, তাহলে তো হবে না। আর আমি ইভেন 1 মাস সময় দিয়ে আমি সিকুয়েলি শিখাই, কারণ এটা সব ডেটা অ্যানালিস্ট অন, ডেটা সাইন্টিস্ট অন, এমএল ইঞ্জিনিয়ার সব জায়গায় সিকুয়েল। আমি এবং ভাষা ভাষা শিখাই না, আসলে অ্যাডভান্স লেভেলে শেখানো আমার কষ্ট হয়। ঠিক আছে, কিন্তু আমি চাই যে কমপ্লিট নলেজটা নিয়েছি। আপনি যদি কম শিখতে চান, আপনি কিন্তু যারা বলো না শুধু বিএ অ্যানালিস্ট হিসেবে কাজ করতে চায়, তারা সিকুয়েল পদ্ধতি শিখলেই হবে, পাওয়ার বিএ শিখার দরকার, পাইথন আর আর না শিখলেও চলবে। চয়েস আছে সবার জন্য। আর আই থিঙ্ক হলো আর কি কোশ্চেনের বেসিক থেকে শুরু করে ওর পপুলার প্যাকেজ গুলো দেখানো,
এবং সেগুলোর অলরেডি প্রি রেকর্ডেড ভিডিওতে আছে। এবং লাইভ ক্লাসে আমি যেটা বললাম না, ওইগুলার যে কভার করার পরে লাইভ ক্লাসে আমি যেটা করি সেটা হলো যে রিসার্চ একটা প্রজেক্ট আর মার্কডাউন ফাইল কিভাবে ইউজ করতে হয়, রিসার্চ প্রজেক্ট একটা পেপার কিভাবে আর এর ভিতর থেকে লিখতে হয়, বা রিপ্রোডিউসিবল ওয়ার্ক বলে, রিসার্চ ওয়ার্ক বলে, সেই কাজটা আমি। আর দিয়ে অসংখ্য কাজ করা যায়, আমি নিজে আমার ক্যারিয়ারে অসংখ্য কাজ করেছি, বড় বড় অ্যাপ্লিকেশন বানিয়েছি, যেটা এখনো অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এ ব্যবহার করতেছে, আইডিআর ইউজ করতো, বা হ্যাঁ, যে এগুলা কভার করা হবে, এগুলা শাইনি দিয়ে, এগুলা অনেক সময়। আই থিঙ্ক এন্ট্রি লেভেল জবের স্যালারি কেমন হয়, আপনি যদি রিমোট বা এগুলাতে হয় তাহলে 40-50, বাইরের কোম্পানির থ্রোতে যদি হয়, আমাদের দেশে যদি হয়, জব যদি হয় আপনি 25-30, 35ও হয়। যেমন আমি বললাম যে গতকালকে এনজিও তে রিলেটেড একটা কোম্পানিতে, এনজিও তে একটু স্যালারি বেশি হয়। ওখানে জয়েন করেছে আমার যে জুনিয়রটা, ও 40,000-এ জয়েন করেছে। ও 1 মাস আগেই আদিবা গ্রাফিক্সে জয়েন করেছিল, আদিবা গ্রাফিক্স স্যালারি দেয় 18 আই থিঙ্ক। তো ওরা প্রায় 9 ঘন্টা 10 ঘন্টা কাজ করে। সো এইরকমই রেঞ্জটা আসলে 15 থেকে 40-এর ভিতরে ভেরি করে। সো টেক কোম্পানিগুলো নর্মালি 15 থেকে 30-এর ভিতরে। আর আপনি ইন্টার্নশিপ হয় 10-12, বা 15 হয়, 18 হয়, মানে 10 থেকে 18-এর ভিতরে আমি যতটুকু দেখেছি। বিগ ডেটা অ্যানালিটিক্স এর জন্য যেগুলো স্পার্ক, এগুলো আরো টুলস আছে, আপনি এইগুলা কভার না করে বিগ ডেটা অ্যানালিটিক্স যেতে পারবেন না কখনো। So, এইগুলা ইউজ করি, যেমন পাইথন পারেন, পাইথন থেকে তখন পাই স্পার্ক আপনাকে শিখতে হবে একটা পর্যায়ে, এটা আরো অনেক পরে। ক্লাউড এখন আর লুকালেও কেউ এগুলা করেন। আসলে আপনার তখন ক্লাউড যারা অনেক বিগ ডেটা আছে তারা হলো বিগ ডেটা প্ল্যাটফর্ম ইউজ করে। তখন এই যে স্নোফ্লেকের কথা বললাম, স্নোফ্লেক ইউজ করলে, বিগ কোয়েরি ইউজ করলে আপনি অটোমেটিক্যালি যত বিগ ডেটাই হোক এগুলো ইজিলি কাজ করে। আমরা ভার্টেক্স এআই ইউজ করি পাইথন, নর্মালি করি না গুগলের ক্লাউডে। তো যতই আমার রিসোর্স দরকার হয় তখন, তাও এগুলা প্যারালাল প্রসেসিং বা এগুলা করার জন্য তখন পাইস্পার্ক জন্য থাকলে সুবিধা। ওকে, আমার এন্ড থেকে এটা। ওকে, আর জব পেতে সরাসরি হেল্প, লাস্ট কোয়েশ্চন, জব পেতে সরাসরি আপনি রেডি হন, ঠিক আছে? আর ইন্টারেক্টিভ কেয়ারস এর এফিলিয়েটেড যতগুলো কোম্পানি আছে, মনে হয় 100-এর মতো কোম্পানি আছে, ওইগুলোতে যখন অ্যাপ্লাই করবেন আপনাকে সিভি ফরওয়ার্ড, মানে আপনি ইন্টারভিউ কল পাবেন এরকম বেশি। তো আপনাকে জব পেতে আপনি যদি ওই রকম যোগ্য হন যে আপনি হলো মানে আপনার স্কিল যে কোনো একটা জায়গায় কাজে লাগবে, হ্যাঁ, আপনি এখানে ভ্যালু অ্যাড করতে পারবেন, তখন ওই যে যখন আমরা মাঝে মাঝে সার্কুলার হয়, আমি লোক খুঁজি বা ওরাও লোক খুঁজি ক্রিয়েটিভ পেয়ার্স থেকে, তখন আপনাকে সরাসরি ডাকা। তো আপনি যদি এরকম আউটস্ট্যান্ডিং পারফরমেন্স না করেন, তখন হলো আপনাকে সর্বোচ্চ যেটা করা, আপনি এবং আপনার পোর্টফোলিওটা রেডি থাকে, আপনি সবগুলা পার্ট কভার ক্লাস করেছেন, তাহলে আপনাকে অবশ্যই রেফার করা হবে। কিন্তু সেই জায়গায়ও আপনার যোগ্যতা দিয়ে আপনাকে এগোতে হবে। কেউ যদি এই কথাগুলো আসলে মিথ্যা হয়, কেউ কাউকে জব দিয়ে দেয়, নিজের যোগ্যতা দিয়ে, নিজের পরিশ্রম দিয়ে, এফোর্ট দিয়ে আদায় করে দিতে হবে। সেই জায়গায় আমরা যেটা করতে পারি, হেল্প করি কিছু জায়গায়, স্কেলেশনে হেল্প করি। এই, থ্যাংক ইউ। শাকির, আই এম ডান। থ্যাংক ইউ সো মাচ রাসিফ ভাই। তো আজকে, জি থ্যাংক ইউ ভাই। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আজকের আমাদের ইন্টারেক্টিভ কেয়ার এই ফ্রি ওয়েবিনারে। আপনারা সবাই জয়েন করেছেন এবং আশা করি আপনারা এই ডেটা অ্যানালিটিক্স এর এই ফিল্ডে আসলে আপনাদের সুইটেবল বা আপনাদের প্রেফারেবল যে জবটা আপনারা কিভাবে আসলে ক্র্যাক করতে পারবেন তার জন্য একটা প্রপার গাইডলাইন পেয়েছেন। তো আসলে আমাদের এই ডেটা অ্যানালিটিক্স অ্যান্ড পাওয়ার বিআই ক্যারিয়ার পাথ ব্যাচ 2 তে কি কি আমরা আমাদের হবে এগুলো বা সবকিছু আসলে ভাইয়া খুব ডিটেলসে বলেছেন। এবং এর বাইরেও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আপনারা যে কোনো সময় আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন। আমাদের ক্যারিয়ার পাথের লিঙ্কটা আমি চ্যাটে আবার একবার দিয়ে দিয়েছি। তো আহ, যদিও ভাইয়া বলেছেন তারপর আমি একটু বলি যে আমাদের ক্যারিয়ার পাথের প্রাইস এখন 6,000 টাকা, বাট আপনারা 28% ডিসকাউন্টে 4,300-200 টাকাতে নিতে পারবেন। সো এখানে চ্যাটে মডিউলের লিঙ্কটাও দিয়ে দেওয়া হয়েছে যে আমরা আসলে এই 5 মাস ব্যাপী আসলে কি কি জিনিস আমরা এখান থেকে শিখবো। সো আপনারা চেক আউট করেন, ওয়েবসাইটে যে কোর্সটা দেখেন, যদি কারো ভালো লাগে আপনারা যে কোনো সময় আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন, আমরা সেখান থেকে আপনাদের কোয়েশ্চেন অ্যান্সার দিব। সো রসি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা সেশন নেওয়ার জন্য। আর যারা আসলে পার্টিসিপেন্টস এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ। আশা করি আপনাদের সবার সাথে লাইভ ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ ভাই, আপনি পারমিশন দিলে আজকের সেশনটা আমরা এখানে শেষ করবো। ইনশাল্লাহ সবাই ভালো থাকেন, এই বিষয়গুলো নিজেদের ক্যারিয়ারে অ্যাপ্লাই করেন।
জবের অভাব নাই, নিজে আসলে পজিশনে আসেন, নিজেকে আসলে কাবিল হলে দেখবেন যে ইনশাল্লাহ সবাই ভালো হবে। যাদের ইচ্ছা আছে, প্যাশন আছে, সবাই ইনশাল্লাহ ভালো করতে পারবে। কিন্তু আগে নিজেকে রেডি করে ইনশাল্লাহ। আর যে জায়গায় রেডি করতে আমাদের হেল্প লাগবে জানালে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো। থ্যাংক ইউ। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আল্লাহ, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।